প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমরা গতকালকে মোটামুটি এমসিকিউ, শর্ট প্রশ্ন, ফ্লো চার্ট, সামারি উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ পড়েছি এবং তোমরা সকাল ফজর নামাজের পর থেকে কিন্তু ভালোই রিভিশন দিয়েছো, বারবার সেগুলো শেষ করেছো। আজকে সারাদিন কিন্তু তোমাদেরকে যা কাজ করতে হবে, আজকে সারাদিনের মধ্যে প্রতিটি প্যাসেজ শেষ করতে হবে। সো ক্লাসের প্রথম আমাকে একটু কমেন্ট করে জানাও, লাইভটি নেটে লাইটে, সামারি উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ ক্লাসটি নেটে লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আমরা একদম সহজে প্যাসেজগুলো শেষ করতে চেষ্টা করব। এছাড়া তোমরা ইতিমধ্যে যারা আমাদের আজকের লাইভে জয়েন হয়েছো, প্রত্যেকেই দ্রুত লাইভটি শেয়ার করে দাও। চলো আমরা আজকের রুটিনটি সম্পর্কে আরেকবার জানিনি। আজকে আমরা এখন যে কাজ করবো, এখন মোটামুটি 8টা থেকে 10টা প্যাসেজ আমি শেষ করব। তোমরা শুধু আমার সাথে প্যাসেজগুলো ধরবা। তুমি শুধু প্যাসেজের মূল কথাটা যদি মনে রাখতে পারো, তোমরা অনেকেই প্যাসেজগুলো পড়েছো, শেষ মুহূর্তে হয়তো নিজে নিজে রিভিশন দিতে গেলে, ধরো আমার সাথে যে প্যাসটা 20 মিনিটে তুমি পড়তে পারবা, হয়তো তুমি নিজে নিজে পড়তে গেলে তুমি কোনো ভোকাবুলারি ভুলে গেছো, কোনো লাইনের অর্থ ভুলে গেছো, তখন তুমি ওই ভোকাবুলারির অর্থ, লাইনের অর্থ ধরতে গিয়ে তোমার হয়তো অনেক সময় চলে যেতে পারে। ভাই বুঝতে পেরেছি? এই কারণে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন প্যাসেজগুলো রিভিশন দেখাবো। বেশি শব্দ হচ্ছে? কোনো লাইনের অর্থ ভুলে গেছো, তখন তুমি ওই ভোকাবুলারির অর্থ, লাইনের অর্থ ধরতে গিয়ে, পাশে একটা বিল্ডিং ভাঙ্গা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। সবাই একটু ভাইকে কাইন্ডলি বলবা সবকিছু ক্লিয়ার কিনা, শোনা যায়, দেখা যায় কিনা। এবং আমরা বিকেলে আরো 8টা প্যাসেজ শেষ করবো। বিকেল 3:30 মিনিটে নিব, 3টায় নিব না, 3:30 মিনিটে নিব। এবং কবিতাগুলো হচ্ছে বিকেলে শেষ করে দিতে চেষ্টা করব। আর সন্ধ্যা 7:20 মিনিটে রাইটিং পার্ট যেগুলো আছে। ঠিক আছে, এবার সবাই একটু শেয়ার করে দাও। যতজন আছি প্রত্যেকে এবার একটা একটা করে শেয়ার করো। যতজন আছি প্রত্যেকে একটা একটা করে শেয়ার করলে হবে, যেহেতু ভাইয়াদের নতুন পেজের সমস্যা হওয়ার কারণে আমরা আমাদের অফিসিয়ালি পেজে ক্লাস নিতে পারছি না। এই কারণে অডিয়েন্সের সাথে আমাদের এনগেজমেন্ট একটু কম। তোমরা একটু শেয়ার করলে আমরা অনেক বেশি এনগেজ হতে পারবো। সবাই শেয়ার করি, যতজন আছে প্রত্যেকে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা চলো বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। আমরা গতকালকে তো মোটামুটি এগুলো শেষ করেছি। আমরা আজকে আলাদা পলা টুরে দেখছি। শব্দ বেশি হচ্ছে, ওইটা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি।
প্রথমে আমরা যে প্যাচটি পড়বো সেটি হচ্ছে কনজিউমারিজম। আশা করছি প্রত্যেক সুন্দর করে দেবে। যদি কোনো 25 ব্যাচের শিক্ষার্থী থেকে থাকো, তোমাদের প্যাসেজের নাম হচ্ছে স্পেন্ডিং। আমি আশা করবো জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে সবাই প্যাচটি ধরে ফেলো। প্রথমে আজকে যে প্যাসেজটি পড়াবো সেটি হচ্ছে কনজিউমারিজম। ওকে, এবার আশা করছি সব কিছু ক্লিয়ার। সবাই আমরা ধরি, বিসমিল্লাহ পড়ো। আচ্ছা, ওকে। এই প্যাসেজ থেকে এমসিকিউ, শর্ট প্রশ্ন, ফ্লোচার্ট, সামারি সবই আসতে পারে। সো এমনভাবে পড়বে যেন প্যাসেজটি তুমি ক্লিয়ার হয়ে থাকো। উই স্পেন্ড মানি, আমরা টাকা খরচ করি ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে আমরা টাকা খরচ করি। উই বাই ফুডস, আমরা খাদ্য কিনি, ক্লথস, কাপড় কিনি, এভরিডে এসেনশিয়ালস, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কিনি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সার্ভিসের যে পেগুলো আছে সেগুলো, মানে সার্ভিসের যে টাকাগুলো আছে সেগুলো পে করি। এন্টারটেইন পিপল, জনগণকে আমরা খাওয়াই। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। হেল্প আদার্স, অন্যদেরকে হেল্প করি। ইন নিড, যখন তাদের প্রয়োজন হয়। ওর ইনভেস্ট ইন বিজনেসে ইনভেস্ট করি। এবং দাস, এভাবে স্পেন্ড মানে টাকা ব্যয় করি এভরিডে, প্রতিদিন। পরীক্ষাতে আসবে যে আমরা প্রতিদিন কীভাবে বা কোন ক্ষেত্রে টাকা ব্যয় করি, এই ক্ষেত্রে আমরা টাকা ব্যয় করি। ইনফ্যাক্ট, বস্তুত, স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, কোন জিনিসটা আমাদের জীবনের একটা অংশ। স্পেন্ডিং মানে ব্যয় হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি, স্পেন্ডিং আমাদেরকে হ্যাপি করতে পারে, অর আনহ্যাপি অথবা আনহ্যাপি করতে পারে। ডিপেন্ডিং, এটা নির্ভর করে অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, আমরা কীভাবে এবং কেন ব্যয় করি। ওকে, তাহলে এই যে তোমাকে স্পেন্ডিং হ্যাপি এবং আনহ্যাপি দুইটাই করতে পারি, এটা টোটালি ডিপেন্ড করছে আমরা কোথায় এবং কীভাবে ব্যয় করি। হোয়েন উই স্পেন্ড মানি, যখন আমরা টাকা ব্যয় করি অন থিংস, কোনো জিনিসের উপরে, দ্যাট উই নিড, যা আমাদের প্রয়োজন, অ্যান্ড উইথিন আওয়ার লিমিটস, এবং লিমিটের মধ্যে ব্যয় করি, ইটস গুড। পরীক্ষাতে আসবে যে কোন ব্যয়টি ভালো ব্যয়, যদি আমরা আমাদের লিমিটের মধ্যে ব্যয় করি এবং যদি সেটা আমাদের আসলে প্রয়োজন, তাহলে সেটা হচ্ছে ভালো ব্যয়। হোয়েন ইট বিকামস, এটা হয় কম্পালসিভ বিহেভিয়ার, যখন কোনো ব্যয়টা বাধ্যতামূলক হয়ে যায়। ইট মেক্স লাইফ স্ট্রেচফুল, এটা লাইফকে চাপে ফেলে দেয়। পরীক্ষাতে আসবে যে লাইফকে চাপে ফেলে দেয় কোন ধরনের ব্যয়, কম্পালসিভ বিহেভিয়ার। বুঝতে পেরেছি, কোনোটা যদি বাধ্যতামূলক হয়ে যায় তখন সেটা লাইফকে চাপে ফেলে দেয়। প্রতিটি লাইনকে জাস্ট একবার করে মনে রাখবা। ওকে, আননেসেসারি স্পেন্ডিং, এখন আমরা দেখবো অপ্রয়োজনীয় ব্যয়। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস, অপ্রয়োজনীয় ব্যয় অথবা কারো সাধ্যের বাইরে ব্যয় হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, কিছু খারাপ প্রভাব আছে। কেউ যদি অপ্রয়োজনীয় ব্যয় করে অথবা কারো যদি সাধ্যের বাইরে ব্যয় করে, তাহলে অবশ্যই সেটার ব্যাড ইফেক্টস আছে। প্রশ্ন আসবে যে কোন ব্যয়ের ব্যাড ইফেক্টস আছে। যারা অপ্রয়োজনীয় ব্যয় করে অথবা যারা সাধ্যের বাইরে ব্যয় করে, তাদের কি আছে ভাইয়া, তাদের ব্যাড ইফেক্টস আছে, মানে সেই ব্যয়ের ব্যাড ইফেক্টস আছে। আমি তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট করবো যে ভাইয়া 16, 17টা 18টা প্যাসেজ সুন্দর করে পড়ে যাও, দেন তোমার 3টা টপিক ক্লিয়ার হয়ে যাবে। এমসিকিউ, শর্ট প্রশ্ন, ফ্লোচার্ট, সামারি। এরপরে তোমার ওইদিকে হচ্ছে তুমি থিমও পারবা আল্লাহর রহমতে। আমি থিম এমনভাবে সহজ করে দেবো। কীভাবে সহজ হয় থিম দেখো, তুমিও এখন কবিতার অর্থ না পারলেও কবিতার নামটা মনে রাখবা, আর কোন কবিতার প্রথম লাইন কি, ওই প্রথম লাইনের মনে রাখবা যে এই লাইন আসলে এই কথাটা মূল কথা, এই লাইন আসলে এই কথাটা মূল কথা, এভাবে করে সহজ করে দেবো। তো সো মনোযোগ সরকার একটু ধরো। আর যারা তোমরা রিটেন নিয়ে টেনশন করছো ভাইয়া, রিটেন যে একদমই পড়ো নাই বিষয়টা এমন না, রিটেন কিন্তু তুমি পড়ছো। ওকে, সো এই যে তোমরা যারা মনে করছো যে গতকালকে আমি আজকে রাতে আমরা রিটেন শেষ করাবো, শুধু একবার আমি রিভিশন দেবো। ওকে, ফর ওয়ান থিংস, একটা জিনিস, ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন, এটা মানুষকে অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যায়। কোনটা, এই যে তুমি অপ্রয়োজনীয় ব্যয় করো। প্রশ্ন আসবে যে কোন ব্যয় মানুষকে অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যায়, অপ্রয়োজনীয় ব্যয় অথবা ডেপ্ট, ঋণের দিকে, কোনটা ঋণের দিকে নিয়ে যায়। ফর অ্যানাদার, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, কোন ব্যয় আনহ্যাপিনেস সৃষ্টি করে, অপ্রয়োজনীয় ব্যয় অথবা কারো সাধ্যের বাইরে ব্যয়। মনে রাখতে হবে তো, উইথিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে। পিপল হু ওভারস্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথিন হোয়াট দে হ্যাভ, যারা অতিরিক্ত ব্যয় করে, পিপল হু ওভারস্পেন্ড, যারা অতিরিক্ত ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনো সন্তুষ্ট হয় না, উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে সেটা নিয়ে। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ডের জিনিসের পেছনে ছুটে বেড়ায়, ফ্যাশন আইটেমসের পেছনে ছুটে বেড়ায়। কারা, যারা অপ্রয়োজনীয় ব্যয় করে অথবা যারা সাধ্যের বাইরে ব্যয় করে, তারা ব্র্যান্ডের পিছনে ছুটে বেড়ায়, ফ্যাশন আইটেমসের পিছনে ছুটে বেড়ায়, ডিজাইনার ক্লথসের পিছনে ছুটে বেড়ায়। ওভার এ পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট একটা সময়ের পরে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা তাদের একটা আসক্তি হয়ে যায়। হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, যাহা কার্যত তাদের একটা মানসিক সমস্যার সৃষ্টি করে। নাওয়াডেজ, বর্তমানে, কনজিউমার আইটেমস, এই কনজিউমার ভোগ্যপণ্য যে আইটেমগুলো আছে, আর ডিসপ্লেড ইন স্টোরস অর ইন অ্যাডভার্টিজমেন্টস ইন ওয়েজ। না, কনজিউমার আইটেমগুলো আর ডিসপ্লেড ইন স্টোরস,
মানে স্টোরেজে এমনভাবে ডিসপ্লে করা হয় অথবা অ্যাডভার্টিজমেন্ট ইন ওয়েজ এমনভাবে বিজ্ঞাপন দেওয়া হয় দ্যাট যে দে ক্রিয়েট এ ফিলিং, তারা সৃষ্টি করে একটা অনুভূতি অফ ইমিডিয়েট নিড ফর দেম, সেগুলো যেন আমাদের একদম ইমিডিয়েট প্রয়োজন। মানে হচ্ছে তুমি দেখবা কনজিউমারের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো এমনভাবে ডিসপ্লে করা হয় অথবা এমনভাবে তোমার হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয় যেন সেগুলো আমাদের এখনই প্রয়োজন। ওকে, উই আর কনস্ট্যান্টলি টেম্পেড, আমাদেরকে একদম সবসময় লোভ দেখানো হয় টু বাই কিনতে, ইউজ ব্যবহার করতে, আর কনজিউম বুক করতে থিংস জিনিসগুলো, ইভেন এমনকি হোয়েন উই ডু নট হ্যাভ এ জেনুইন নিড, যখন আমাদের একদম একদম প্রকৃত প্রয়োজন থাকে না, এরপরও আমাদেরকে এমনভাবে লোভ দেখানো হয় সেগুলো কিনতে, সেগুলো ইউজ করতে, সেগুলো বুক করতে। উই অল নিড, আমাদের সবারই প্রয়োজন টু বি কেয়ারফুল হিয়ার, এখানে কেয়ারফুল হওয়া। সেলস পার্সনস অফেন এনকারেজ, সেলস পার্সন বিক্রেতারা যারা আছে তারা সবসময় এনকারেজ করে কাস্টমারদের তারা কীভাবে এনকারেজ করে দেখো, টু বাই কিনতে থিংস জিনিস, বাই ফ্ল্যাটারিং দেম, সেগুলো ফ্ল্যাট করার মাধ্যমে তারা হচ্ছে কি সেগুলো কেনার জন্য এনকারেজ করে। কি বলে তারা দেখো, দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা তোমার জন্য একদম পারফেক্ট। দে উড সে, তারা আরও বলে, ইউ লুক সো স্ট্যান্ডিং ইন দ্যাট ড্রেস, এই ড্রেসে তোমাকে দারুণ লাগছে। তাহলে তোমার যদি পরীক্ষাতে আসে যে কাস্টমাররা কোন কোন ফ্ল্যাটগুলো করে, বলে এই যে ভাই তারা বলে যে দিস ইজ পারফেক্ট ম্যাচ ফর ইউ, তারা বলে ইউ লুক সো স্ট্যান্ডিং ইন দ্যাট ড্রেস, নেভার ফরগেট, ভুলে যাইও না, দেশে তারা বলে দ্য সেম থিংস, একই জিনিস টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, এই যে এদের অধিকাংশ কাস্টমারদেরকে একই কথা বলে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইট ইজ বেটার, এটা ভালো, নট টু বি পারসুয়েটেড, পরিচিত না হওয়া ভালো, বাই সাচ ওয়ার্ডস, এই সকল শব্দের মাধ্যমে, দে ইউজ দিস ওয়ার্ডস, তারা এই সকল ওয়ার্ড ইউজ করে টু প্লিজ, সন্তুষ্ট করাতে, দ্য কাস্টমারদেরকে, অ্যাজ দ্য মোর এ কাস্টমার্স, বাই যেন একজন কাস্টমার বেশি করে কিনে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, যাতে তারা বেশি লাভ করতে পারে। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, অতিরিক্ত ব্যয় শুধু শপিংয়ের সাথে রিলেটেড নয়, এতক্ষণ ধরে আমি তোমাকে যেগুলো বলেছি সব শপিংয়ের সাথে রিলেটেড ছিল। ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস, এটা অন্যান্য কাজের সাথেও হতে পারে, অ্যাজ ওয়েল, সাচ এজ, যেমন ইটিং আউট, বাইরে খাওয়া, তাহলে অতিরিক্ত ব্যয় বাইরে খাওয়ার সাথে হতে পারে। কিভাবে দেখো, তোমার পরীক্ষাতে আসবে যে অতিরিক্ত ব্যয় বাইরে খাওয়ার সাথে হয়, সেটা কীভাবে বলো, মেনি পিপুল বাই টু মেনি আইটেমস টু ইট ইন রেস্টুরেন্ট, অনেক লোক কিনে অনেক আইটেম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, মানে অনেক লোক রেস্টুরেন্টে খাওয়ার জন্য অনেকগুলো আইটেম কিনে, দে ক্যান ইট অনলি সাম অফ দেম, তারা সেগুলোর অল্প কিছু খেতে পারে, অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, বাকি যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। ধরো তুমি রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো আইটেম কিনেছো কিন্তু কিছু খেয়েছো আর বাকিগুলো নষ্ট করেছো, ইটস নট এ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা তোমার দায়িত্বশীল আচরণ নয়, এটা ইটস নট, মানে এটা তোমার, মানে এটা দায়িত্বশীল আচরণ নয় আর কি। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড, আমরা পারি না সাধারণভাবে খাদ্য নষ্ট করতে, বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, আমাদের টাকা থাকার পরেও আমরা খাদ্য নষ্ট করতে পারি না, সেই অধিকার আমাদের নাই। শেষ, এই পর্যন্ত হচ্ছে কি বলছে, এই পর্যন্ত হচ্ছে রেস্টুরেন্টে আমরা কীভাবে খাওয়ার ব্যাপারে অতিরিক্ত ব্যয় করি সেটা। আমরা হচ্ছে ইয়াং নিয়ে কথা বলছি, ইয়াং পিপল, আমরা যারা আছি ইয়াং। ওকে, ইয়াং পিপল ইন এ শপিং মল, ইয়াং পিপল যারা আছে তারা শপিং মলে অফেন লোক তাকায় অ্যাট এন আইটেমের দিকে, অন ডিসপ্লের দিকে তাকায়, অ্যান্ড থিঙ্ক, চিন্তা করে, ও আই মাস্ট বাই দিস, আমাকে অবশ্যই এটা কিনতে হবে। দেখো আমরা যখন কোনো রেস্টুরেন্টের সামনে যাই তখন কোনো কিছু দেখলে আমার মনে হচ্ছে না এটা আমাকে কিনতে হবে, আই রিয়েলি নিড দিস, আমার আসলে এটা প্রয়োজন। দে মে নট হ্যাভ দ্য মানি, হয়তো তাদের নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, হয়তো তাদের ওয়ালেটে তাদের ওইটা কেনার জন্য প্রয়োজনীয় টাকা নেই। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, সুতরাং তারা ক্রেডিট কার্ড ইউজ করে, বাট ইউজিং দেম, মানে ক্রেডিট কার্ড ইউজ করার মাধ্যমে ইজ লাইক টেকিং এ লোন, পরীক্ষাতে আসবে যে ক্রেডিট কার্ড ইউজ করে এক ধরনের কি, এক ধরনের টেকিং লোন নেওয়ার মতো, তাহলে ভাই ক্রেডিট কার্ডসগুলো ইউজ করে এক ধরনের লোন নেওয়ার মতো। ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা কেয়ারফুল না হয়, সচেতন না হয়, দ্য লোনস ইনক্রিজ, ঋণ বাড়তে থাকবে, হুইচ মাইট লিড দেম টু বি ডেট ট্র্যাপ, যা তাকে ঋণের ফাঁদে নিয়ে যাবে। সামটাইমস, মাঝে মাঝে, চিলড্রেন শিশুরা জিদ করে বাইং থিংস, কোনো জিনিস কিনতে, দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে, যাহা তার পিতামাতা পারে না কিনে দিতে, উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট, তাদের বাজেটে বাড়ানো ছাড়া।
মানে পিতা মাতাদেরকে শিশুরা মাঝে মাঝে এরকম চাপ দেয় যে ওটা তাদের কিনে দিতে হবে, বাট ওই সময় পিতামাতা তাদের বাজেট, তাদের বরাদ্দ বাড়ানো ছাড়া সেটা কিনে দিতে পারে না। ওকে, দিস মে হ্যাপেন এটা ঘটতে পারে বিকজ কারণ দ্য চিলড্রেন্স ফ্রেন্ড শিশুদের বন্ধুদের অলসো হ্যাভ দ্যাম সেগুলো আছে, শিশুদের বন্ধুদের হয়তো কোনো জিনিস আছে এবং তারা সেগুলো দেখছে এবং তাদের বাবাদেরকেও বলছে কিনে দিতে, কিন্তু বাবারা তাদের বাজেট বাড়ানো ছাড়া সেগুলো কিনে দিতে পারে না। ইটস নট এ ফেয়ার, এটা ফেয়ার নয়। অ্যান্ড অ্যাজ ইট বিকামস এ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, এটা পিতামাতার জন্য একটা বোঝা হয়ে যেতে পারে। ওকে, ফাইনালি অবশেষে ডোন্ট গেট ট্র্যাপ, ফাঁদে পড়ো না বাই দ্য গ্লোসি অ্যাডভার্টিজমেন্টস, এরকমের জাঁকজমক কি বিজ্ঞাপনের ফাঁদে পড়ো না, অন টেলিভিশন অর দ্য ইন্টারনেট, টেলিভিশন অথবা ইন্টারনেটে যে জাঁকজমক বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ো না। ইউ শুড রেদার আস্ক, বরং তুমি জিজ্ঞাসা করো ইউরসেলফ তোমার নিজেকে, ডু আই নিড দিস, আমার কি এটা প্রয়োজন। সো তুমি যখন কোনো জিনিস দেখবা তুমি নিজেকে প্রশ্ন করবা আমার কি এটা প্রয়োজন। ওকে, দ্য বেস্ট ওয়ে, তবে সবচেয়ে ভালো ওয়ে হবে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, তোমার যে ব্যয়ের অভ্যাসকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে ভালো একটা ওয়ে আছে, ইজ নট টু থিঙ্ক হোয়াট আই নিড, তোমার কি প্রয়োজন এটা যদি তুমি জিজ্ঞেস করো দেখবে যে তোমার অনেক কিছু প্রয়োজন। এটা না বলে তুমি বলতে পারবা ক্যান আই ডু উইদাউট ইট, আমি কি এটা ছাড়া চলতে পারি। তাহলে তোমার কাছে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে হোয়াট আই নিড, তুমি যদি বলো হোয়াট আই নিড দেখবে যে তোমার সবই প্রয়োজন। আর তুমি যদি নিজেকে প্রশ্ন করো ক্যান আই ডু উইদাউট ইট, আমি কি এটা চলতে পারি, ক্যান আই ডু উইদাউট ইট, আমি কি এটা ছাড়া চলতে পারি, তখন তুমি দেখবা যে হ্যাঁ আমি তো আসলে এটা ছাড়া চলতে পারি। সো এই যে স্পেন্ডিংকে কন্ট্রোল করার, স্পেন্ডিং যে হ্যাবিটটা আছে এটাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা, তোমাদের পরীক্ষাতে যদি আসে তুমি বলবে ক্যান আই ডু উইদাউট ইট, এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওকে, এই সো তুমি এটা মাথায় রাখতে হবে কে কমেন্ট করেছে, কে কি করেছে, তোমাদের এই জিনিসটা যে কে কমেন্ট করেছে এটা আমার দেখার দরকার নেই, আমার পাশ আমাকে করতে হবে। সো আমি যে আমি যে তোমাকে এই প্যাসেজটা দেখাইলাম, এবার এই প্যাসেজ থেকে কি আসবে, এই প্যাসেজ থেকে যদি তোমার সামারি আসে তাহলে তোমাদেরকে গতকালকে দেখিয়েছি যে এই প্যাসেজ থেকে তুমি কি করবা, এই প্যাসেজ থেকে তুমি 5-6টা শব্দ এবং 2-3টা লাইন ঠিক করবা, করে ওইগুলো লিখে ওইদিকে শব্দগুলো দিয়ে বাক্য আর লাইনগুলো থেকে 1-2টা শব্দ পরিবর্তন করে লিখে দিয়ে আসবা, সুন্দর একটা সামারি হয়ে যাবে। আচ্ছা, এই প্যাসেজ থেকে যদি তোমার এমসিকিউ আসে সব এমসিকিউর আল্লাহর উত্তর দিতে পারবা, প্রশ্নের উত্তর দিতে পারবা, এরপর ফ্লো চার্ট আসলে উত্তর দিতে পারবা, অর্থ যেহেতু তুমি বুঝছো। ওকে, আচ্ছা চলো এখন আমরা আরেকটা প্যাসেজ চলে যাবো। আমাদের টোটাল এই প্রতিটি প্যাসেজ খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা সিভিক এনগেজমেন্ট, প্রত্যেকে 1 মিনিটের মধ্যে খুলে ফেলো। সিভিক এনগেজমেন্ট দ্রুত খুলে আমাকে বলো, 1 মিনিট সময় পাবা। সিভিক এনগেজমেন্ট তোমরা নিজেরা হয়তো ইয়ে করতে, ওকে সবাই দ্রুত। ওকে, দ্রুত ভাইকে বলো তোমরা যে কাজটা করবা, কখনো এই যে এখন এমসিকিউ, কখনো এমসিকিউ এখন আর পড়বা না। এমসিকিউ পড়লে তুমি দেখবে যে এমসিকিউ তোমার জন্য কঠিন লাগবে, অথচ তোমার পরীক্ষাতে যে এমসিকিউ আসবে সেই এমসিকিউগুলো অনেক সহজ হবে। আমার কথা কি বুঝছো? গত বছর যদি এই প্যাসেজ আসে সমস্যা নেই, এই প্যাসেজ তোমাদের তো 3টা প্যাসেজ, যে কোনো একটা জায়গায় এটা আসতে পারে। বের কথা কি বুঝছো? যে কোনো জায়গায় এটা আসতে পারে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা 1 মিনিটের বেশি ইয়ে করতে পারবো না, আমাদের তো সব শেষ করতে হবে। ওকে ভাই, সবাই একটু দৌড়বা সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য টু ব্রিং আনয়ন করে অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, শিক্ষার লক্ষ্য হচ্ছে আনয়ন করা ইতিবাচক পরিবর্তন আমাদের আচরণের মধ্যে। তাহলে এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য হচ্ছে টু ব্রিং আনয়ন করতে, ইতিবাচক পরিবর্তন আনয়ন করা আমাদের আচরণের মধ্যে। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে সহযোগিতা করে ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন করার চেষ্টা করতে আওয়ার লাইফস, আমাদের জীবনগুলো। শিক্ষা আমাদের জীবনগুলো পরিবর্তন করার চেষ্টা করতে সহযোগিতা করে, মানে জীবনগুলো আছে না, জীবনগুলো তুমি কিভাবে পরিবর্তন করবা, ওই পরিবর্তনের যে চেষ্টা, ওই চেষ্টাতে শিক্ষাটা সহযোগিতা করে। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ, এবং দ্য সোসাইটি উই লিভ ইন, দ্য সোসাইটির আগে কী হবে? ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ দ্য সোসাইটি উই লিভ ইন, শিক্ষা আমাদেরকে হেল্প করে আমরা যে সমাজে বাস করি সেই সমাজটা পরিবর্তন করতে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যে শিক্ষাটা আমাদের মনকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, অথবা সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটা আদৌ পরিপূর্ণ শিক্ষা নয়।
তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিপূর্ণ শিক্ষা হচ্ছে মনকে আলোকিত করে, পরিপূর্ণ শিক্ষা হচ্ছে আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস। শিক্ষা শুধু গ্রেড পাওয়া নয়, অর রিসিভিং সার্টিফিকেটস অথবা সার্টিফিকেট রিসিভ করা নয়। উইজ এডুকেশন আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার। দেখো, শিক্ষাকে আমরা লাইফ বেটার করতে ইউজ করি। গতকালকে তোমাদেরকে আমি ফ্লো চার্ট এটি প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছি। তুমি যদি অর্থ বুঝো, একদম তথ্যগুলো বের করতে একদম সহজ হয়ে যাবে। উই আর এক্সপেক্টেড, আমাদের থেকে আশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ। আমরা যে পড়াশোনা করছি এগুলো মানুষ আশা করে আমরা যেন এগুলো কী করি, অ্যাপ্লাই করি, প্রয়োগ করি। উই আর এক্সপেক্টেড, আমাদের থেকে আশা করা হয় টু অ্যাপ্লাই, প্রয়োগ করতে দ্য নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালুস, যে সকল নলেজ, যে সকল স্কিল এবং যে সকল ভ্যালুস, নলেজ জ্ঞান, স্কিল যোগ্যতা, ভ্যালুস মূল্যবোধ, যে সকল মূল্যবোধ আমরা শিখছি, দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম, মানে যাহা আমরা ক্লাসরুমের মধ্যে শিখছি সেগুলো প্রয়োগ করার জন্য আমাদের থেকে আশা করা হয় ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড। মানে আমাদের এনগেজমেন্ট, আমাদের সম্পৃক্ততায়, ক্লাসরুমের বাইরে যখন আমরা সমাজের মধ্যে সম্পৃক্ত হই, সেই সম্পৃক্ততা আমরা যেন সেগুলো ইউজ করতে পারি। কি কি? নলেজ, স্কিল, ভ্যালুস। মানুষ আশা করে এই ছেলেটা এগুলো শিখছে, এই ছেলেটা এগুলো যেন স্কুলে শিখে, কলেজে শিখে, বিদ্যালয়ে শিখে যেন সমাজে সে প্রয়োগ করে। মানুষ আমাদের থেকে এটা আশা করে। কি কি? নলেজ, স্কিল, ভ্যালুস। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। অ্যান্ড এবং বিসমিল্লাহির রহিম, উই ক্যান ডু, আমরা করতে পারি, সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এবং আমরা বিভিন্ন ওয়েতে এটা করতে পারি। তোমার কথা হচ্ছে ভাইয়া এই নলেজ, স্কিল, ভ্যালুজ এটা কীভাবে সমাজে প্রয়োগ করুম, এটা বিভিন্ন ওয়েতে আমরা করতে পারি। দেখো কীভাবে করতে পারি। লেটস হ্যাভ, চলো দেখি, লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, কীভাবে শিক্ষা কাজ করে, চলো একটা আমরা দেখি তো। ওকে, লার্নার্স সিভিক এনগেজমেন্ট। লার্নার্স মানে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা। দেখো অ্যাপোস্ট্রোফি, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালোভাবে প্রশংসিত হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে। পুরো পৃথিবীতে যারাই এই পড়াশোনা করে নাগরিকদের জন্য কাজ করে, সামাজিক কাজ করে, নাগরিকদের জন্য কাজ মানে সামাজিক কাজ, মনে রাখবা, তারাই কি করে? প্রশংসিত। সিভিক এনগেজমেন্ট মিনস, এবার তোমার পরীক্ষাতে যদি আসে যে সিভিক এনগেজমেন্ট কি, এই যে ভাইয়া সিভিক এনগেজমেন্ট মিনস মানে সিভিক এনগেজমেন্ট ইজ, ওকে, সিভিক এনগেজমেন্ট হয় ওয়ার্কিং, কাজ করা, টু মেক এ ডিফারেন্স, পার্থক্য করতে কাজ করা, ইন দ্য সিভিক লাইফ, নাগরিকের জীবনে, নাগরিকের জীবনে আমরা পার্থক্য করতে কাজ করব, অব দ্য কমিউনিটি, সম্প্রদায়ের, ইউজিং নলেজ, স্কিল, ভ্যালুস এবং মোটিভেশন। আমাদের যে নলেজ আছে, আমাদের যে স্কিল আছে, আমাদের যে ভ্যালুস আছে, আমাদের যে মোটিভেশন আছে, জ্ঞান, যোগ্যতা, মূল্যবোধ এবং অনুপ্রেরণা, আমরা এই যে ভাইয়া এই নলেজ, স্কিল, ভ্যালুজ এবং মোটিভেশন, এই নলেজ, স্কিল, ভ্যালুজ এবং মোটিভেশনকে আমরা ইউজ করে সম্প্রদায়ের, মানে সম্প্রদায়ের জন্য আমরা যে কাজ করা, মানে সহজে এখন আমি তোমাকে বুঝিয়ে দিই, শব্দ শব্দ বুঝে দিয়ে গেলে তোমাদের জন্য অনেক সময় চলে যাবে। এই আচ্ছা, এখন এই যে তুমি ভাইয়া সম্প্রদায়ের যে কাজ করবা, এই যে ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, নাগরিকদের জন্য যে তুমি পার্থক্য করতে কাজ করবা, কি পার্থক্য? যে পাবলিক লাইফের সাথে প্রাইভেট লাইফের একটা পার্থক্য আছে। হ্যাঁ, দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, একটা নাগরিকের যে পাবলিক লাইফ, হ্যাঁ, পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, প্রাইভেট বা পার্সোনাল লাইফের তুলনায় পাবলিক লাইফের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা গড়ে তোলার জন্য কাজ করতে হবে। কিভাবে? সবাই খেয়াল করো। ধরো আমি আমার ঘরে যখন থাকি তখন সেটা হচ্ছে আমার কি? প্রাইভেট বা পার্সোনাল লাইফ। সমাজে যখন আমি কাজ করি তখন সেটা হচ্ছে পাবলিক লাইফ। এই যে তুমি যখন পাবলিক লাইফে যাও তখন তুমি বিভিন্ন ধরনের সমাজের জন্য কাজ করো, আবার ঘরে যখন যাও তখন হচ্ছে প্রাইভেট বা পার্সোনাল লাইফ। এই যে প্রাইভেট লাইফের সাথে যে পাবলিক লাইফের সাথে একটা পার্থক্য আছে, পার্থক্য গড়ে তোলার জন্য কাজ করা। এখন আসো তুমি কি নিয়ে কাজ করবা? নলেজ, স্কিল, ভ্যালুস এবং মোটিভেশন। এই ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো সিভিক এনগেজমেন্ট প্রমোটস, সিভিক এনগেজমেন্ট উন্নত করে দ্য কোয়ালিটি অফ লাইফ, লাইফের কোয়ালিটি ইন এ কমিউনিটি, সম্প্রদায়ের যে জীবনের যে কোয়ালিটি, মাত্রা, সেটাকে উন্নত করে। কিভাবে? বাই কন্ট্রিবিউটিং, অবদান রেখে, টু দ্য ইমপ্রুভমেন্ট, উন্নতিতে অবদান রেখে, অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, জনগণের কল্যাণ এবং জনগণের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রেখে, জনগণের কল্যাণ এবং জনগণের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রেখে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা, এটা হচ্ছে কি? সিভিক এনগেজমেন্ট। বুঝছো? সিভিক এনগেজমেন্ট প্রমোটস করে, কি করে? উন্নত করে কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, সম্প্রদায়ের লাইফের কোয়ালিটি উন্নত করে। বলো, সম্প্রদায়ের লাইফের কোয়ালিটি উন্নত করে। কিভাবে উন্নত করে? তোমার পরীক্ষাতে যদি আসে, বাই কন্ট্রিবিউটিং দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, জনগণের হেলথ
এবং জনগণের ওয়েলবিংয়ের উন্নতিতে অবদান রেখে এভাবে করে করে প্রয়োজনে যদি তুমি লাস্ট মুহূর্তে বাংলা অর্থ করতে না পারো ইংরেজি অর্থ করো। ওকে, বুঝছো ভাই? ওকে ভাই, ওকে। এরপর সব আশা করছি এটা বুঝছো। তাহলে ভাই আবার দেখো, সিভিক এনগেজমেন্ট প্রমোটস বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিক এনগেজমেন্ট প্রমোটস করে দ্য কোয়ালিটি অফ লাইফ, লাইফের কোয়ালিটি, সম্প্রদায়ের লাইফের কোয়ালিটি উন্নত করে। কিভাবে? বাই কন্ট্রিবিউটিং, অবদান রেখে টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। আশা করছি সবাই বুঝতে পেরেছ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিকলি এনগেজ ইন্ডিভিজুয়ালস, নাগরিক সম্পৃক্ততা ব্যক্তিরা রিকগনাইজ দ্যামসেলস, তাদের নিজেদেরকে স্বীকৃতি দেয় অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি। নাগরিক সম্পৃক্ত যারা আছে মানে সামাজিক কাজ যারা করে, তোমাকে সহজ ভাষা বুঝাই যে সিভিকলি এনগেজড ইন্ডিভিজুয়ালস, সামাজিক কাজে সম্পৃক্ত ব্যক্তিরা তাদের নিজেদেরকে স্বীকৃতি দেয় পুরো সমাজের একজন সদস্য হিসেবে। সে শুধু তার ঘরের তার বাড়ির সদস্য নয়, পুরো সমাজের একজন সদস্য হিসেবে নিজেকে স্বীকৃতি দেয়। অ্যান্ড আর কনসার্ন, তারা খুবই কনসার্ন থাকে অ্যাবাউট সিভিক ইস্যু, নাগরিকদের যে কোনো ইস্যু নিয়ে তারা খুবই সচেতন থাকে। ওকে, চিন্তিত থাকে। বিসমিল্লাহির রহিম। আচ্ছা, দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দে কনসিডার দ্যামসেলস, তারা নিজেদেরকে বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্বশীল নাগরিক হিসেবে, হু টেক অ্যাকশন, যারা অ্যাকশন নেয়, অর রেজ দেয়ার ভয়েসেস, এবং তাদের যারা অ্যাকশন নেয় এবং তাদের ভয়েসকে বাড়ায় মানে কথা বলে, অ্যাগেনস্ট বিরুদ্ধে, ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অন্যান্য ধরন অফ সোশ্যাল ইলস, সামাজিক সমস্যার অন্যান্য ধরন নিয়ে যারা কথা বলে, এগুলো হচ্ছে নারী একজন যারা সামাজিক কাজ করে তাদের দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা বা সামাজিক কাজ যারা করে, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, পাবলিকদের ইস্যুগুলো আর ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক কাজ যারা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিকদের ইস্যুগুলো। ওকে, সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস, সিভিক এনগেজমেন্টে অন্তর্ভুক্ত আছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত কাজ, অর গ্রুপ অ্যাক্টিভিটিস অথবা গ্রুপ ভিত্তিক কাজ, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট। এই দুইটাই তুমি ব্যক্তিগতভাবে কাজ করো অথবা গ্রুপভাবে কাজ করো, তোমার একটাই লক্ষ্য, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, পাবলিকদের যে স্বার্থ সেটা রক্ষা করতে কাজ করা। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং কমিউনিটির যে ভ্যালু ভাইয়া, এবং চেঞ্জ পরিবর্তন করা, দ্য ওয়ে এমনভাবে পরিবর্তন করা, দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, একটা সম্প্রদায়ের যে ভ্যালু, সেই ভ্যালুর আলোকে তোমাকে পরিবর্তন করতে হবে। সেটা আবার কি? দেখো এই লাইনটা একটু সবাই খেয়াল করো। কমিউনিটি ভ্যালুস ইটসেলফ কি? এক একটা সমাজে এক একটা ধরনের, ধরো হিন্দু সমাজে যে ধরনের কাজগুলো করা যায় মুসলিম সমাজে সে কাজ করা যায় না। আবার ধরো হচ্ছে উপজাতিদের এক এক ধরনের কালচার, মানে এক একটা সমাজে এক একটা কালচার। সো তুমি যদি তোমার মতো করে হবে না, ওই সমাজ ওই সমাজের যে মূল্যবোধ আছে সে আলোকে তোমাকে পরিবর্তন করতে হবে। শেষ মুহূর্তে শুধু প্যাসেজের লাইনগুলো আমার সাথে ধরো, ইনশাল্লাহ প্যাসেজ 3টা পারা মানে তুমি ইংরেজিতে ভালো করবা, রাইটিং সবাই পারবা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করতেছো অ্যাগেনস্ট, বিরুদ্ধে, এনি আনজাস্টিস ডিসিশন, যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভার যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করছো। কিভাবে প্রতিবাদ করছো খেয়াল করো। সাচ যেমন রেজিং, আচ্ছা কি মানে তাদের অন্যায় সিদ্ধান্ত কি খেয়াল করো। স্থানীয় পৌরসভার যে আনজাস্টিস ডিসিশন আছে সেটা কি হতে পারে, যেমন রেজিং ট্যাক্সেস, তারা ট্যাক্স বাড়িয়ে দিতে পারে, কর বাড়িয়ে দিতে পারে, অথবা অ্যান অ্যাক্ট, এমন কাজ তারা করতে পারে দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পিপলস ইন্টারেস্ট, যাহা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে। তখন তুমি কি করবা? যেহেতু তুমি ইউ আর সিভিক্যালি এনগেজড, যেহেতু তুমি নাগরিক সম্পৃক্ততায় জড়িত, অ্যান্ড এবং ইউর অ্যাকশন, তোমার কাজগুলো ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয়, এই সিভিক এনগেজমেন্ট সামাজিক কাজ হিসেবে যেহেতু বিবেচনা করা হয়, তাইলে তুমি কি করবা? এটার জন্য কাজ করতে হবে। তো তুমি কিভাবে কাজ করবা? দিস প্রোটেস্ট, তুমি যে প্রতিবাদ করবা, কিভাবে প্রতিবাদ করবা খেয়াল করো। দিস প্রোটেস্ট, পরীক্ষাতে আসবে যে স্থানীয় পৌরসভার বিরুদ্ধে যে প্রতিবাদ করো, কত ওয়েতে করা যায় বা কোন কোন ওয়েগুলোতে সামাজিক কাজ করা যায়। দেখো, এই প্রতিবাদ ক্যান বি ডান করা যেতে পারে ইন ডিফারেন্ট ওয়েস, বিভিন্ন ওয়েতে, সাচ যেমন অর্গানাইজিং র্যালির আয়োজন করার মাধ্যমে, কালেক্টিং সিগনেচার নেওয়ার মাধ্যমে, মেকিং হিউম্যান চেঞ্জ, মানববন্ধন করার মাধ্যমে, রাইটিং পিটিশনস,
দরখাস্ত লেখার মাধ্যমে অ্যাকসেপ্টটা। তাহলে ধরো কেউ অন্যায় সিদ্ধান্ত নিয়েছে, তখন তুমি কি করবা, এই র্যালি করতে পারো, ধরো গণস্বাক্ষর নিতে পারো, মানববন্ধন করতে পারো, দরখাস্ত লিখতে পারো। এই ইউ ক্যান অলসো, কেন, আচ্ছা তুমি এই কাজগুলো কেন করবা, যেহেতু তুমি সামাজিক কাজ করো সেই কারণে। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, কোনো স্কুলের সামনে তুমি ট্রাফিক কন্ট্রোলের কাজে হেল্প করতে পারো। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, শিশুদেরকে রাস্তা পারে হেল্প করতে পারো। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক, ওয়ার্ক ইন এ টিম, কোনো টিমে কাজ করতে পারো পার্ক পরিষ্কার করার জন্য। ওরে সি বিচ অথবা সমুদ্র সৈকতে কাজ করতে পারো। ইউ ক্যান অলসো মানে যে কোনো সমুদ্র সৈকত সি বিচ পরিষ্কার কাজ করতে পারো টিম ভিত্তিক। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, তুমি কিছু সার্ভিস দিতে পারো এল্ডারলি পিপল, বয়স্ক লোকদেরকে। দেজ আর অল এক্সাম্পলস অফ সিভিক এনগেজমেন্ট, এই সকল উদাহরণ হচ্ছে সিভিক এনগেজমেন্টের। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, যাহা সরাসরি সমাজকে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষাতে আসবে যে এই সিভিক এনগেজমেন্টের কিছু উদাহরণ দাও, বলো কয়টা উদাহরণ পেয়েছো, খেয়াল করো। দেজ আর অল এক্সাম্পলস, এখন তুমি বলো কোনগুলো উদাহরণ। এই যে ভাইয়া তুমি অর্গানাইজিং র্যালি করা, সিগনেচার নেওয়া, মানববন্ধন করা, দরখাস্ত লেখা, ঠিক আছে। এরপরে তুমি ট্রাফিক কন্ট্রোল করা, তুমি ধরো হচ্ছে কোনো চিলড্রেনকে রাস্তা ক্রস করতে হেল্প করা, টিম ভিত্তিক তুমি হচ্ছে পার্ক ক্লিন করা, সি বিচ ক্লিন করা। এরপর তুমি ধরো হচ্ছে বয়স্ক লোক যারা আছে, বৃদ্ধাদেরকে হেল্প করা, এই সকল কাজ হচ্ছে তোমার সামাজিক কাজ, সিভিক এনগেজমেন্ট। বুঝতে পেরেছো? এই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো হোয়েন বিসমিল্লাহির রহমানির রহিম সিভিক এনগেজমেন্ট ইজ এ পার্ট অফ, এইবার আসো ভাইয়া আমরা তাহলে সিভিক এনগেজমেন্ট পড়ে ফেলেছি। এবার আমাদের পরীক্ষাতে আসবে যে তোমার হচ্ছে সার্ভিস লার্নিং কি, আর আমরা দেখবো ভলেন্টারিজম কি, এই দুইটা। ওকে, তাহলে সিভিক এনগেজমেন্ট বুঝে ফেলেছি। সিভিক এনগেজমেন্ট কি সুন্দর করে তুমি একবার নিজে নিজে সামারি দাও তো কি। এখন আসো ভাইয়া সার্ভিস লার্নিং কি এবং ভলেন্টারিজম কি। হোয়েন, যখন সিভিক এনগেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, যখন তোমার এই সামাজিক কাজটা একাডেমিক প্রোগ্রামের অংশ হবে, অ্যান্ড দ্য লার্নার্স এনগেজমেন্ট, এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা ইজ অ্যাসেসড, মূল্যায়িত হবে ফলোয়িং এ স্কেল, একটা মানদণ্ড অনুসারে মূল্যায়িত হবে, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এটাকে সার্ভিস লার্নিং বলে। আসো পরীক্ষাতে আসবে হোয়াট ইজ সার্ভিস লার্নিং, তখন তুমি তো এটা লিখে দিবে, তো তুমি বুঝো আসলে সার্ভিস লার্নিং কি। যখন তুমি দেখবা যে এই যে আমরা সামাজিক কাজ করি, বাট ওই সামাজিক কাজটা আমরা স্বইচ্ছায় করি না, ওই সামাজিক কাজটা আমাদের কলেজ থেকে দিয়েছে এবং বলেছে এখানে মার্ক আছে, যে যতটুকু করবে সে আলোকে ধরো একটা মার্কে দিয়ে দিবে। এই কাজ যদি হয় তাহলে সেটা সিভিক এনগেজমেন্ট হবে না, সেটা হবে সার্ভিস লার্নিং। সিভিক এনগেজমেন্ট হইতে হলে কি লাগবে, স্বইচ্ছায় হইতে হবে, একদম নিয়মিত হইতে হবে। বুঝছো? তাহলে ভাইয়া সার্ভিস লার্নিংটা আবার খেয়াল করো। যদি সার্ভিস লার্নিংটা একাডেমিক প্রোগ্রাম, মানে তুমি ভার্সিটিতে পড়ো, ভার্সিটিতে একটা একাডেমির এটা একটা কোর্স, এবং তোমাকে এটার মার্কও দিবে, কিন্তু তুমি সামাজিক কাজ হিসেবে করবা, তখন সেটা হবে সার্ভিস লার্নিং। এই উদাহরণ দিয়েছে কি দেখো, ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, এটার সাথে জড়িত আছে জ্ঞানের প্রয়োগ, অ্যান্ড স্কিলস, এবং স্কিলের জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ, লার্নড ইন দ্য ক্লাসরুম, যেগুলো আমরা ক্লাসরুমে শিখি, ক্লাসরুমে শিখার যে জ্ঞান এবং দক্ষতা সেগুলোর প্রয়োগ। দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান, যেমন তুমি একটা প্ল্যান করলা অফ অ্যাকশন, কোনো কাজের তুমি প্ল্যান করলা, দ্যাট ইজ যেমন প্রিপেয়ারিং এ বাজেট, যেমন তুমি একটা বলো বাজেট প্রিপেয়ার করলা, প্রস্তুত করলা, এবং স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং সেটা বাস্তবায়নের জন্য তুমি শুরু করলা। ইনভলভিং পিপল, জনগণকে তুমি সেখানে জড়িত করলা, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং তোমার সক্রিয় করলা অপারেশনাল যে স্ট্র্যাটেজিসগুলো আছে, তোমার কার্যক্রমের যে কৌশলগুলো আছে সেগুলো সক্রিয় করলা। এইটা কিন্তু ভাই সিভিক এনগেজমেন্ট হবে না, এটা হবে সার্ভিস লার্নিং। ওকে, এই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যদি পরীক্ষাতে আসে যে সার্ভিস লার্নিং এর একটা উদাহরণ দাও, সার্ভিস লার্নিং এর একটা উদাহরণ ধরো, আমি আমার সমাজে যতজন আছে তাদের জন্য একটা বাজেট করলাম, প্রথমে প্ল্যান করি, একটা বাজেট করলাম, তারপরে সে বাজেটের আমি কি করলাম, বাস্তবায়নের জন্য প্রক্রিয়া শুরু করলাম। এরপরে এই বাজেটের সাথে যারা জড়িত আছে সেই লোকগুলোকে এখানে আমি অন্তর্ভুক্ত করলাম, এবং আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সক্রিয় করলাম। এই হচ্ছে ভাইয়া সার্ভিস লার্নিং। এটা কিন্তু সিভিক এনগেজমেন্ট হবে না, কেন? কারণ এটা আমার একাডেমিক প্রোগ্রামের অংশ, কলেজ স্কুল ভার্সিটির অংশ, এবং এখানে আমাকে মার্কে দিবে, সো এটা হবে সার্ভিস লার্নিং। ওকে, এবার আসো ভাইয়া ভলেন্টারিজমটা কি। এখন আসো ভলেন্টারিজম তাহলে কি হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, হোয়েন সিভিক এনগেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস,
যখন সিভিক এনগেজমেন্টটা হয় স্বতঃস্ফূর্তভাবে বাট ইরেগুলার, অনিয়মিত অ্যান্ড নট এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, এবং একাডেমিক প্রোগ্রামের অংশ নয়, ইট ইজ কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হয় ভলেন্টারিজম, স্বেচ্ছাসেবিতা হিসাবে এটাকে বিবেচনা করা হয়। তাহলে সিভিক এনগেজমেন্ট কি? সিভিক এনগেজমেন্ট হচ্ছে নিয়মিত এবং হচ্ছে নিজ ইচ্ছায়, বলো নিয়মিত নিজ ইচ্ছায়। ভলেন্টারিজম কি? নিয়মিত কিন্তু ভলেন্টারিজম হচ্ছে অনিয়মিত, নিজ ইচ্ছায় কিন্তু অনিয়মিত এবং একাডেমিক প্রোগ্রামের অংশ নয়। সার্ভিস লার্নিং কি? সার্ভিস লার্নিং হচ্ছে একাডেমিক প্রোগ্রামের অংশ এবং সেখানে একটা মার্ক আছে। এই আশা করছি সবাই বুঝতে পেরেছ। চলো তাহলে এই প্যাসেজটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই সুন্দর করে আশা করছি বুঝতে পেরেছ। ওকে, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ফ্যামিলি রিলেশনশিপ ধরবো। সবাই একটু পানি খেয়ে নাও। ওরে সবাই ফ্যামিলি রিলেশনশিপ দ্রুত ভাই, ফ্যামিলি রিলেশনশিপ মানে তুমি খুলেছো কিনা আমাকে একটু বলো যে ভাই পেয়েছি। দ্রুত দ্রুত বলো ভাই, ফ্যামিলি রিলেশনশিপ সবাই পেয়েছি, পেলে আমাকে বলো। দুই তিনজন, পাঁচজন, দশজন অতিরিক্ত কমেন্ট করবে, অনর্থক কমেন্ট করবে, এর মানে তুমি মনে করো না যে সবাই করে। এটা মাথায় রাখতে হবে তোমাকে। যারা এখানে পড়তে আসছে, আমি কিন্তু ভাইয়া সবাই যে আমার ক্লাস করতে হবে আমার তো এটা বাধ্যতামূলক নয়। আমি তাদের উদ্দেশ্যে ক্লাস করাচ্ছি যারা ভার্সিটিতে চান্স পাবে। ইফতেখার এগুলো খারাপ যে তাড়াতাড়ি পড়ান, এগুলো বলা যাবে না ভাইয়া, টিচারকে এগুলো বলা যায় না। আমি তাড়াতাড়ি চেষ্টা করছি, আমি উদ্দেশ্য হচ্ছে একবার রিভিশন দেয়া। হ্যাঁ, ভলেন্টারিজমটা আমি বলেছি ভাইয়া, ভলেন্টারিজম মানে স্বেচ্ছাসেবিতা। তোমার হচ্ছে অনিয়মিত করবা, মানে তুমি হঠাৎ করে মন চাইছে, ধরো আমি এখন আজকে কি করছি, আজকে স্কুলের সামনে আমি ট্রাফিকে হেল্প করছি, আবার 1-2 মাস করি নেই, তাহলে এটা হচ্ছে ভলেন্টারিজম। ওই সিভিক এনগেজমেন্টের কাজগুলো যদি তুমি অনিয়মিত করো তাহলে সেটা হচ্ছে ভলেন্টারিজম। শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যামিলি রিলেশনশিপ। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেড, অ্যারিস্টটল বলল ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যানিমেল, মানুষ হচ্ছে সামাজিক জীব। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট, তিনি যেটা বোঝাতে চেয়েছেন, ম্যান সিক্স কোম্পানি অফ আদার্স, মানুষ অন্যের সঙ্গ খোঁজে, অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপস, এবং সম্পর্ক স্থাপন করে। মানুষ সবসময় দেখবা অন্যের সঙ্গ খোঁজে এবং সম্পর্ক স্থাপন করে। মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়ার্ল্ড, অধিকাংশ এটা বন্য প্রাণীদের মতোই। ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। হ্যাঁ, এটা ধরো কম্পানিয়নশিপটা হচ্ছে কি ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য। হ্যাঁ বলো, ফর কম্পানিশিপ সঙ্গের জন্য, অ্যান্ড এবং ফর ফিজিক্যাল এবং ইমোশনাল শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য। দেখো আমরা যে আরেকজনের সঙ্গ খুঁজি, ধরো আমি এখন একটা এলাকায় গেছি, আমি একা, তখন আমি দেখবে হঠাৎ করে একটা দোকানে হোক, রাস্তায় হোক, একজন মানুষের সাথে আস্তে আস্তে পরিচিত সম্পর্ক হয়। কেন? আমরা তার সঙ্গ খুঁজি, ফিজিক্যালভাবে এবং ইমোশনালভাবে সাপোর্টের জন্য আমরা এই সঙ্গটা খুঁজি। ওকে, তো এটা অনেকটা বন্য প্রাণীদের মতোই, তবে পুরোটা বন্য প্রাণীদের মতো নয়। বন্য প্রাণীদের সাথে আমাদের কিছু পার্থক্য আছে। কি দেখো, আনলাইক দ্য অ্যানিমেলস, হাউএভার, যাই হোক, আনলাইক দ্য অ্যানিমেলস, বন্য প্রাণীদের মতো পুরোটা নয়, হাউএভার, যাই হোক, ম্যানস রিলেশনশিপ, মানুষের সম্পর্ক, গিভ মিনিং, অর্থ দেয়, টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের। দেখো আমাদের এই সম্পর্ক আমাদের অস্তিত্বের অর্থ দেয়। এই যে আমি তোমার সাথে সম্পর্ক, অন্যজনের সাথে সম্পর্ক, এটা হচ্ছে আমার এক্সিস্ট আছে, অস্তিত্ব আছে আমার। অ্যান্ড ইন্সপায়ার্স হিম, এবং তাকে অনুপ্রাণিত করে, টু ডু ওয়েল, ভালো কাজ করতে, ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে, ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন, পেশায়, দ্যাট হি পারসুইস, যাহা সে চায়। দেখো আমার সাথে যদি কারোর সম্পর্ক না থাকে, আমি দেখবা অনেক অপরাধ করলো, কেউ চিনবে না আমি অপরাধ করি। আমার সাথে পুরো সমাজের মানুষ আমাকে চিনে, তখন আমি আর অপরাধ করি না, খারাপ কাজ করি না, তখন আমি নিজেকে এটা আমাকে চিনি, এটা আমাকে চিনি। এই যে আমাদের সম্পর্কের কারণে আমরা কি করি, এটা আমাদের অস্তিত্বের অর্থ দেয় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে ভালো কাজ করতে। কোথায় কোথায় আমরা পড়াশোনা যেখানে করি, কাজ যেখানে করি, যেখানে চাকরি করি, এগুলোতে যেন আমরা ভালো কাজ করতে পারি। এই বিসমিল্লাহির রহমানির রহিম। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপটা এই সম্পর্কটা বিভিন্ন ধরনের হইতে পারে। চিন্তা করো, প্রশ্ন কি হতে পারে যে সম্পর্ক কত ধরনের হতে পারে। শুধু একবার পড়লে আগামীকালকের 3টি প্রশ্ন সুন্দর করে পারবা। সামারি উইথ, এরপর হচ্ছে কি এমসিকিউ, শর্ট প্রশ্ন, ফ্লো চার্ট। এই 3টা, যারা ইংরেজিতে এই 3টা পারে, উইথগুলো উইদাউটগুলো পারে, বিশ্বাস করে এরা ইংরেজিতে ভালো রেজাল্ট করবে। গত বছর সেম এটার কারণে সবগুলো খারাপ করছে। পোলাপান রাইটিং, শুধু রাইটিং কিছু পড়ে যা মনে করে পাস করে ফেলবে, রাইটিং দিয়ে পাস করবে না, আগে এগুলো পড়তে হবে।
রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল, কিছু হচ্ছে পারিবারিক। এই যে ভাইয়া আমাদের কিছু সম্পর্ক পারিবারিক, তোমাদের সাথে আমার কি পারিবারিক সম্পর্ক না, তাহলে কিছু সম্পর্ক পারিবারিক, কিছু সম্পর্ক পেশাগত, কিছু সম্পর্ক সামাজিক, এরকম। সাম আর ফ্যামিলিয়াল, কিছু হচ্ছে পারিবারিক অ্যান্ড ইন্টিমেট, অন্তরঙ্গ। দেখো এই পারিবারিক এবং অন্তরঙ্গ সম্পর্ক ফরমেট গঠন হয় বাই ব্লাড, রক্তের মাধ্যমে, অ্যান্ড বাই ম্যারেজ, বিয়ের মাধ্যমে। ধরো আমার সাথে আমার পরবর্তী যে জেনারেশন আসবে তাদের হচ্ছে রক্তের সাথে আমার, মানে আমার সাথে আমার বাবা মায়ের সম্পর্ক রক্তের, আবার আমার বাবা মায়ের সম্পর্ক হচ্ছে বিয়ের। ওকে, এই ম্যারেজ। তাহলে কিছু সম্পর্ক হচ্ছে রক্তের, কিছু সম্পর্ক হচ্ছে বিয়ের। সাম আর সোশ্যাল, কিছু হচ্ছে সামাজিক। এখন সামাজিক সম্পর্ক কোন কোনগুলো, পরীক্ষাতে যদি আসে সুন্দর করে শুধু পড়ে সাম আর সোশ্যাল, পরীক্ষাতে আসবে সোশ্যাল সম্পর্কগুলো কী কী, লাইক যেমন দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, ওয়ান্স কারো আছে অন্যদের সাথে, অন্য মানে উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, আমাদের বিভিন্ন বন্ধু আছে, সহজ ভাষা এখন বুঝাইলাম। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, সাম আর মেড ইন স্কুল, কিছু আমরা স্কুলে তৈরি করি। হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস, যেখানে আমরা ক্লাসমেটদের সাথে খুব গভীর সম্পর্ক করি। অ্যান্ড টিচার্স, এবং আমাদের সাথে টিচারের সম্পর্ক, এগুলো আমরা স্কুলে করি। রিলেশনশিপ ক্যান অলসো বি ফরসার্ড ইন ওয়ার্ক প্লেস, সম্পর্ক আমরা কর্মক্ষেত্র লালন করতে পারি, সম্পর্ক আমরা কর্মক্ষেত্র তৈরি করতে পারি। হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, যা খুব দ্রুত পেশাগত থেকে সামাজিক সম্পর্কে চলে যায়। আমি যে ব্যাংকে জব করি, আমার কলিগ সেই ব্যাংকে জব করে, তো একই পাড়ায় আমরা থাকি। এখন এই যে তার সাথে আমার পরিচয় হয়েছে ব্যাংকে, এটা হচ্ছে পেশাগত সম্পর্ক। হঠাৎ করে আমি দেখি যে আমি যে পাড়ায় থাকি সেও সে পাড়ায়, দেন হয়ে গেছে সামাজিক সম্পর্ক। এই দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, হ্যাঁ সম্পর্ক হিউম্যান বিংয়ের সাথে, মানব জাতির সাথে প্রাণীদেরও সম্পর্ক হতে পারে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশুদের সাথে তাদের পুতুলগুলোর সম্পর্ক হতে পারে। টয়েস পুতুল, টয়েস পুতুল, এই টয়েস শব্দটা আবার আমরা দ্য আনবিটেন গার্লসে পাবো। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, পার্ট উইথ মানে বিচ্ছেদ করা, বিচ্ছিন্ন করা, যাহা তারা বিচ্ছেদ বা বিচ্ছিন্ন ছেড়ে যেতে পারে না, ছেড়ে দিতে পারে না, ত্যাগ করতে পারে না। ওই ওকে, তাহলে এখানে কি বুঝলা যে সম্পর্ক বিয়ের মাধ্যমে হয়, রক্তের মাধ্যমে হয়, সম্পর্ক স্কুল হয়, স্কুলের সম্পর্কগুলো কি, সম্পর্ক পেশাগত হয়, পেশাগত সম্পর্ক কি, সহজ না ভাইয়া? ইনশাল্লাহ। অল দিস রিলেশনশিপ, সকল ধরনের সম্পর্ক, কিপ আস ক্লোজ টু ইচ আদার, একে অপরের নিকটে রাখে, অ্যান্ড প্রোভাইড আস, আমাদেরকে সরবরাহ করে, অল কাইন্ডস অফ সাপোর্ট, সকল ধরনের সাপোর্ট, লাভ, ভালোবাসা অ্যান্ড অ্যাফেকশন, মমতা। পরীক্ষাতে আসবে যে এই সম্পর্কগুলো আমাদেরকে কি দেয়, বলো। সম্পর্কগুলো আমাদেরকে দেয় সাপোর্ট, ভালোবাসা এবং মমতা। বলো, সাপোর্ট দেয়, লাভ দেয়, অ্যাফেকশন দেয়। ওকে, এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস, একাকিত্বের ব্যথা ফিল করে, অ্যান্ড আইসোলেশন, এবং সে যে বিচ্ছিন্ন, একাকিত্ব এবং বিচ্ছিন্নের ব্যথা ফিল করে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম, আর তার সাথে কান্না করার মতো, হাসার মতো কেউ নেই। হোয়েন উই শেয়ার আওয়ার জয়েস, যখন আমরা আমাদের আনন্দ কারোর সাথে শেয়ার করি, উইথ সামওয়ান, কারোর সাথে, ইট সিম্পলি রিডাবলস, এটা একদম সহজভাবে দ্বিগুণ হয়ে যায়। আজকে তুমি A+ পাও, তোমার 5-10 জন বন্ধুর সাথে শেয়ার করো, দেখবে তোমার এই যে আনন্দ আরও বেড়ে যাবে। হোয়েন উই সাফার এ লস, যখন আমরা কোনো ক্ষতি ভোগ করি, অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরোস, কেউ যদি শেয়ার করে আমাদের দুঃখ, মানে কারোর সাথে তুমি দুঃখটা শেয়ার করতে পারো, ইট লেসেন্স, এটা কমে যায়। আজকে তুমি প্রচুর দুঃখ পাইছো, তুমি নিজের ভিতরে রাখো, দেখবা দুঃখ এটা বেড়ে যাবে। আর মানুষের সাথে যদি শেয়ার করো, দুঃখটা একটু হালকা হবে, তাই না? ওকে, রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এভাবে এই রিলেশনশিপ আমাদের ইমোশনাল হেলথের জন্য প্রয়োজন, মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন। আসো পরীক্ষাতে কি আসবে, পরীক্ষাতে আসবে যে ইমোশনাল হেলথের জন্য যে রিলেশনশিপ প্রয়োজন, কিভাবে, এই যে আমরা কারোর সাথে কি করি, আনন্দ শেয়ার করলে সেটা দ্বিগুণ হয়ে যায়, দুঃখ শেয়ার করলে সেটা কমে যায়। এটাই হচ্ছে ভাই রিলেশনশিপ আমাদের ইমোশনাল হেলথে, মানসিক স্বাস্থ্যে হেল্প করে। টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে, উই নিড, আমাদের প্রয়োজন, টু হ্যাভ ট্রাস্ট, বিশ্বাস রাখা, অ্যান্ড রেসপেক্ট, সম্মান রাখা, ফর ইচ আদার, এক অপরের, অ্যান্ড লিভ হোয়ার দিস, এটা কি আছে, হোয়ার দিস ইজ নিডেড, যেখানে মানে আমরা বাস করি সেখানে যেটা প্রয়োজন আর কি, সেখানে আমরা কি করব, বিশ্বাস রাখতে হবে, এবং সেখানে আমরা কি করব, মানে ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে এবং সম্মান করতে হবে। উই ক্যান নট বি সেলফিশ, আমরা সেলফিশ হতে পারবো না, স্বার্থপর হওয়া যাবে না, অ্যান্ড পসেসিভ, কর্তৃত্বপরায়ণ হতে পারবো না, মানে তুমি সবসময় অর্ডার দাও, অধিকার প্রয়োগ করে, সেগুলো করা যাবে না, এগুলো করলে সম্পর্ক টিকবে না। ইফ, যদি উই ওয়ান্ট, আমরা চাই টু ইস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা ইফেক্টিভ রিলেশনশিপ চাই, কার্যকর একটা সম্পর্ক চাই, পরীক্ষাতে আসবে কার্যকর সম্পর্ক তৈরি করার জন্য কি প্রয়োজন, কার্যকর সম্পর্ক তৈরি করার জন্য আমাদের ট্রাস্ট এবং রেসপেক্ট,
ওকে, ট্রাস্ট এবং রেসপেক্ট। বাট কোয়াইট ওপেন প্রায় উইসি আমরা দেখি পিপল কর্লিং, জনগণ ঝগড়া করে অ্যান্ড ফাইটিং, মারামারি করে উইথ ইচ আদার, একে অপরের সাথে, হুইচ অনলি ব্রিংস, যা শুধু নিয়ে আসে মেজারি অ্যান্ড লস টু অল, সবার জন্য সেটাকে দুঃখ এবং ক্ষতি নিয়ে আসে। ওকে, এই যে ফ্যামিলি রিলেশনশিপে আসলে সামারিটা তুমি এখান থেকে এমসিকিউ পারবে, শর্ট প্রশ্ন, ফলো চার্ট, সামারি সবই পারবে। এখন আসো, ধরো এটা থেকে যদি পরীক্ষাতে আসে, কি বুঝলা? যে প্রথম আমরা বুঝলাম সম্পর্ক মানুষ কেন করে, এরপর বুঝলাম সম্পর্ক কত হতে পারে, আর যাদের সম্পর্ক নেই তাদের জীবনটা কেমন, এই হয়ে গেছে। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। চলো এখন আমরা দ্য লিজেন্ড অফ গাজী ধরবো। সবাই দ্য লিজেন্ড অফ গাজী প্যাসেজটা খুলে আমাকে মনে যাবে পেয়েছি। দ্য লিজেন্ড অফ গাজী, 1 মিনিটের মধ্যে খোলো, তোমাদেরকে তো খোলার সময় দিতে হবে, নাইলে তো আমি বলে গেলে আবার ধরতে পারবে না। দ্য লিজেন্ড অফ গাজী, লাভ আছে এখানে তো, আমি মানে এটা একটু এলোমেলো লাগছে, বুঝছো? আচ্ছা তোমরা পড়ে নিও লাভ। তাহলে ভাই কি হচ্ছে খেয়াল করো, ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, যেখানে প্রয়োজন সেখানে আমরা ভালোবাসবো আর কি। এই লাভ আছে, সমস্যা নেই। দ্য লিজেন্ড অফ গাজী পেয়েছো? সবাই পেয়েছি? আচ্ছা ওকে, ধরো টোটাল ভাই 15টা 16টা প্যাসেজ পড়ে যাও, আল্লাহর রহমত ইনশাল্লাহ এগুলো পারবা। আর রাইটিং তো একটু গোছায় রাখছোই, তাই না? রাইটিং তো গোছানো আছে, শুধু আমি রিভিশন দেবো। আর প্যাসেজগুলো হয়েছে কি জানো, প্যাসেজগুলো ধরো তুমি কিন্তু ওই যে অন্য শিক্ষার্থীদের থাকেন, এখানে 10-12 জন 100 জন আছে যারা টোটালি পড়ে নাই, এখন তাদের কাছে প্যাসেজ বললে মাথার উপর দিয়ে যাবে, তুমি ওদের দিকে তাকানো দরকার নাই তো। আমার টার্গেট যারা মানে পাস করাইতে হবে, তুমি যদি ধরো মাথার উপর দিয়ে যা, আমি কি করবো? আমার উদ্দেশ্য হচ্ছে ধরো আমি তো শিক্ষার্থীদেরকে চিনি, একদিনে তুমি নিজে নিজে 15-16টা প্যাসেজ পারবা না। তুমি আজকে ধরো সন্ধ্যা পর্যন্ত দেখবে 15টা প্যাসেজ পড়তে পারবে না। কেন? একটা প্যাসেজ ধরতে গেলে তোমার অনুবাদ ভুলে গেছো, শব্দের অর্থ ভুলে গেছো, বাক্যের অর্থ ভুলে গেছো। এই তো আমার সাথে দৌড়লে হয়তো তোমাদের একটু মানে সহজে শেষ হতে পারে। দ্য লিজেন্ড অফ গাজী, বুঝছো? দ্য লিজেন্ড অফ গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড, কিছু মিথস অনুসারে এবং কিছু রূপকথা অনুসারে, কিছু পুরানো জনগণের মুখে শুনে আসা এরকম কথা অনুসারে, গাজী পীর মানে তুমি একদম সহজে বুঝো, এখন শব্দ শব্দ অর্থ কোনোভাবে বোঝা দরকার নেই, তুমি শুধু মূল কথাটা এখন বুঝো যে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড, কিছু পৌরাণিক কাহিনী এবং কিছু জনগণের মুখে শুনে আসা এরকম কাহিনী অনুসারে, গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট, গাজী পীর ছিলেন একজন মুসলিম দরবেশ, হুইচ সেড টু হ্যাভ এ স্প্রেড ইসলাম, তিনি ছিলেন মুসলিম দরবেশ এবং তিনি ইসলাম প্রচার করলেন ইন দ্য পার্টস মানে অংশ অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন, সুন্দরবনের নিকটে বাংলার যে অংশ আছে সেই অংশে তিনি ইসলাম প্রচার করলেন। গাজী পীর কি একজন দরবেশ, গাজী পীর কোথায় ইসলাম প্রচার করলেন? সুন্দরবনের নিকটে বাংলাদেশের যে অংশ সেখানে। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তিনি অনেক অলৌকিক কাহিনীর অধিকারী ছিলেন। ফর এক্সাম্পল, অলৌকিক কাহিনী কি? পরীক্ষাতে আসবে যে অলৌকিক কাহিনী কি কি, খেয়াল করো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোসিডলি কাম, তিনি শান্ত করতে পারতেন, শান্ত করতে পারতেন ডেঞ্জারাস অ্যানিমেলস যেগুলো আছে। হি কুড সাপোসিডলি কাম, এই যে সাপোসিডলি মানে ধারণা করা, এখন আমি বলছি শব্দের অর্থ লাগবে না, বাদ। হি কুড কাম, তিনি শান্ত করতে পারতেন ডেঞ্জারাস অ্যানিমেলস, ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে এগুলোকে তিনি শান্ত করতে পারতেন, অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে বাধ্য করতে পারতেন। তাইলে তিনি ভয়ঙ্কর প্রাণী যেগুলো আছে সেগুলো শান্ত করতে পারতেন এবং বাধ্য করতে পারতেন। হি ইউজুয়ালি ডিপিক্টেড ইন পার্টস অর স্কল পেইন্টিংস রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। এটা বুঝো, তোমরা তার ছবিটি নিশ্চয়ই দেখেছো। হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড, তাকে চিত্রিত করা হইতো, তাকে চিত্রায়িত করা হইতো ইন পার্টস, পাতের উপর অথবা স্কলের উপরে। পাত কি? ধর কোনো কিছুর পাতলা স্তর অথবা শীট, বুঝছো? এটা হচ্ছে পাত, অথবা স্কল হচ্ছে পাণ্ডুলিপি, বুঝছো? তো তুমি বলো এটা যে তাকে কোনো পাতের উপর অথবা কোনো স্ক্রলের মধ্যে চিত্রায়িত করা হইতো, বুঝছো? ডিপিক্টেড, তাকে চিত্রায়িত করা হইতো কোনো পাতের উপর অথবা কোনো কি বলতো কোনো স্ক্রলের উপরে, পাত মানে বুঝছো শীট, কোনো শীটে অথবা কোনো পাণ্ডুলিপিতে তাকে চিত্রায়িত করা হইতো। কি অবস্থা দেখো, পেইন্টিংস রাইডিং, তাকে যে পেন্টিং তার চিত্রকর্মটা কেমন ছিল? রাইডিং আরোহী অবস্থায়, এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, মানে বেঙ্গল টাইগার
বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এই রয়্যাল বেঙ্গল টাইগারের উপরে আরোহী অবস্থায় ভাই রাইডিং আরোহী অবস্থায় ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারের উপরে তাকে আরোহী অবস্থায় চিত্রিত করা হইতো। এই স্নেক ইন হিজ হ্যান্ড, একটা সাপ তার হাতে থাকতো, মানে তিনি আমরা যদি ধরো হচ্ছে আমি যদি তোমাকে বলি গাজী পীর সম্পর্কে বলো, তুমি একটা ছবি সবসময় দেখছো যে একটা বাঘের উপরে একটা লোক বসে আছে, হাতে একটা সাপ আছে, ঠিক আছে না, এটাই গাজী পীর। এই তো ভাইয়া এইভাবে তাকে চিত্রিত করে হয়তো, বাট ইন নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার, কোনো ধরনের বিপদ তার মধ্যে নাই, উপস্থিতি নেই, বিপদের উপস্থিতি নেই। তাইলে দেখো বাঘের উপরে বসে আছে, হাতে সাপ আছে, কিন্তু কোনো বিপদ নেই, এরকম অবস্থায়। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে হি অলসো ফট, তিনি যুদ্ধ করেছিলেন ক্রোকোডাইলস, কুমিরের সাথে, হু থ্রেটেন্ড, যে মানে হুমকি স্বরূপ ছিল দ্য পিপল, লোকজনের জন্য, অফ দ্য রিজন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রেক্স। ওই জায়গার যে ক্যানেলস ছিল, খাল ছিল অথবা ক্রেক্স ছিল, তুমি ধরো এটাকে সহজ ভাষায় বললো যে ওইখানে পানির পাশে, নদীর পাশে একটা জঙ্গল ছিল এবং পানি ছিল, সেটাই ক্যানেল অথবা ক্রেক্স। এই ক্যানেল অথবা ক্রেক্সে একটা কুমির ছিল, ওই কুমিরটা মানুষের জন্য একটা হুমকি স্বরূপ ছিল। এই কুমিরের সাথে তিনি কি করলেন, যুদ্ধ করলেন। ইনডেড, বস্তুত, এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এই যে আমি তোমাকে ক্যানেলস অথবা ক্রেক্স বললাম, সেটা হচ্ছে বস্তুত এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল। তোমাদের পরীক্ষাতে যদি আসে যে ক্যানেল অথবা যে ক্রেক্স বলা হচ্ছে, সেটা আসলে কি বলো, আসলে সেটা হচ্ছে এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এক ধরনের মানে পানির জঙ্গল, মানে জঙ্গলও আছে, পানি আছে, বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের একদম নিকটে, ওকে, সীমানায়। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, বিকজ অফ কারণে, এই যে বিকজ অফ তোমাদেরকে কালকে দেখালাম, কমপ্লিটিং সেন্টেন্সও দেখালাম, বিকজ অফ হিজ অ্যালার্ট, তার সতর্কতা এবং সাহসী উপস্থিতির কারণে, অল প্রিডেটরি অ্যানিমেলস, সকল ভয়ঙ্কর প্রাণী, আর সেড টু হ্যাভ বিন কিপড উইথিন বাউন্ডস, তার উপস্থিতির কারণে এবং তার সতর্কতার কারণে, অল প্রিডেটরি অ্যানিমেলস, সকল ভয়ঙ্কর প্রাণীগুলো, ওয়ার সেড টু হ্যাভ বিন কিপড, তাদেরকে রাখতো উইথিন বাউন্ডস, নির্দিষ্ট সীমানার মধ্যে রাখতো। মানে গাজী পীর যখন যেখানে যাইতো, তখন ভয়ঙ্কর প্রাণীগুলো তারা নির্দিষ্ট সীমানার ভিতরে চলে যেত। ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, আরও বিশ্বাস করা হয়, হি ইনাবেলড, তিনি সক্ষম হয়েছিলেন, ভিলেজার্স, গ্রামবাসীদের জন্য, টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস, ওই যে ভাইয়া সুন্দরবনের নিকটে যেন জনগণ বসবাস করতে পারে এবং জঙ্গলের নিকটে বসবাস করতে পারে, এটা করাতে তিনি সক্ষম হয়েছিলেন। গ্রামবাসীদেরকে তিনি ফরেস্টের নিকটে এবং জঙ্গলের নিকটে বসবাস করিয়েছিলেন, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের জমিগুলো চাষাবাদ করিয়ে দিয়েছিলেন। কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, পিপল অফ দিস রিজনস, এই অঞ্চলের লোকগুলো, উড প্রে, প্রার্থনা করতো, টু হিম, তার কাছে, ফর প্রোটেকশন, নিরাপত্তার জন্য। পরে লোক, এই যে এই অঞ্চলের লোকগুলো নিরাপত্তার জন্য গাজী পীরের কাছে প্রার্থনা করতো। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড, গাজী পীরের এই স্টোরিটা সংরক্ষিত হয়েছে ইন ফোক লিটারেচার, লোকসাহিত্যে, অ্যাজ ওয়েল এজ, এবং আর্ট, আর লোকসাহিত্য এবং শিল্পে, অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড। তাহলে তোমার পরীক্ষাতে আসবে গাজী পীরের এই গল্পটা কোথায় সংরক্ষিত হয়েছে বলো। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড, সংরক্ষিত হয়েছে ইন ফোক লিটারেচার এবং ফোক আর্ট, লোকসাহিত্য এবং শিল্পে, অ্যান্ড, এবং হ্যাজ বিন পারফর্মড, এই যে গাজী পীরের যেই গল্পটা সেটা পারফর্ম করা হয়েছে ইন্ডিজিনাস থিয়েটার, আমাদের যে দেশীয় থিয়েটার আছে, দেশীয় থিয়েটারে সেটাকে পারফর্ম করা হয়েছে। গাজীর যে গাজীর যে পাত অথবা স্কল, গাজীর যে শিট অথবা যে পাণ্ডুলিপিটা, আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিডিয়াম জাদুঘরের একটা অংশ। গাজী পীরের যে পাত অথবা গাজী পীরের যে পাণ্ডুলিপি, সে ব্রিটিশ মিডিয়াম জাদুঘরের একটা অংশ। তাহলে আমরা কি বুঝলাম, যে সুন্দরবনের নিকটে যে অংশটা আছে সেখানে গাজী পীর আসলেন এবং তিনি ইসলাম ধর্ম প্রচার করলেন। তাকে আসলে আমরা যেভাবে বুঝি, একটা বাঘের পিঠে তিনি চড়েন এবং তার হাতে একটা সাপ থাকে। এমনও কথা আছে যে তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন। এরপরে ওই যে একটা জঙ্গল ছিল, ওয়াটারি জঙ্গল, সেখানে কুমিরের সাথে যুদ্ধ করার পর মানুষ আস্তে আস্তে এই অঞ্চলগুলোতে বাগানের নিকটে এবং জঙ্গলের নিকটে বসবাস শুরু করে, জমি চাষাবাদ করে। জনগণ কোনো নিরাপত্তা চাইলে তার কাছে চাইতো। এই হচ্ছে গাজী পীর, বুঝছো? এবং তিনি যেখানে যেতেন, ভয়ঙ্কর প্রিডেটরি যে অ্যানিমেলসগুলো আছে সেগুলো একটা উইথিন বাউন্ডসের মধ্যে চলে যেত। আশা করছি সবাই বুঝতে পেরেছ। চলো না, দ্য লিজেন্ড অফ গাজী 25-এ নেই ভাইয়া, ওইখানে 25 কমে গেছে। ওকে, 25-এর পর ভাইয়া, 25-এ যারা আছে একটু ওয়েট করো, তোমাদের হোয়াট ইজ ইট ড্রিমটা আসবে একটু পরে, এটার পরেই আমাদের 5 নাম্বার প্যাসেজ চলো। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো 12টা 10-এর মধ্যে 20-এর মধ্যে শেষ করে দিতে। এরপরে তোমরা 3-3:30 পর্যন্ত পড়তে পারবা।
এবার সবাই ধরো ভাই এডুকেশন অ্যান্ড লাইফ, এডুকেশন অ্যান্ড টেকনোলজি, সবাই ধরো ভাই এডুকেশন অ্যান্ড টেকনোলজি খুলে আমাকে বলো, জাস্ট একটা মেসেজ দাও যে ভাই পেয়েছি। এডুকেশন অ্যান্ড টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা দ্বিতীয় পত্র পড়াইতে বলছি না যে ভাই রচনা আসবে, প্রযুক্তি আসছে, প্রকৃতি নিয়ে, প্রযুক্তি নিয়ে, এডুকেশন অ্যান্ড টেকনোলজি পাইলে আমাকে বলো যাবে পেয়েছি। এক মিনিটের মধ্যে ভাইয়া সবাই যে পেয়েছি। কমেন্ট অফ, সবাই একটু ভাইকে বলো যে সবাই পেয়েছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। দ্রুত করতে হবে ভাই, একদম প্রথমেই এডুকেশন অ্যান্ড টেকনোলজি ইউনিট 1 লেসন 2। সবাই পেয়েছি। সবাই পেয়েছো? ভাইকে একটু জানো, এই যে অনেক সময়গুলো চলে যাচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম ভাই এডুকেশন অ্যান্ড টেকনোলজি সবাই একটু ধরো। আসলে সবাই পেয়েছো ইউনিট 1 লেসন 2। আমি এখন ভাই ইউনিট বলা লাগে না, তোমরা সবাই একটু জানো। ওকে ওকে, বিসমিল্লাহ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আছে সম্ভাবনা আছে টু রিভলিউশনাইজ, পরিবর্তন আনা দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। আমরা যেভাবে শিখি এবং যেভাবে শিখাই, এই শিখে এবং শেখানোর যে পদ্ধতি, এই পদ্ধতিতে পরিবর্তন আনার সম্ভাবনা আছে। এআই এর, এআই বুঝো তো, এআই এর সম্ভাবনা আছে। আমরা যেভাবে শিখি এবং যেভাবে শিখে সেটাতে পরিবর্তন আনা। অ্যাজ এ টুল হিসেবে ইন দ্য ক্লাসরুম, ক্লাসের মধ্যে টুল হিসেবে। তাহলে এআই নিয়ে আমরা এখন শুধু ক্লাসরুম নিয়ে কথা বলবে। এআই ক্যান প্রোভাইড করতে পারে স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে উইথ পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্সেস। এআই শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে শেখার অভিজ্ঞতা দিতে পারে। অটোমেট রিপিটিটিভ টাস্ক, যে বারবার করতে হয় এমন কাজকে অটোমেটিকভাবে করতে পারে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে। হাউএভার, যাই হোক, তাহলে ভাই এআই কী করতে পারে সবাই একবার শুধু 1 2 3 লিখে ফেলো। 1 নম্বর হচ্ছে পার্সোনাল, মানে ব্যক্তিগতভাবে শিখতে পারে। 2 নম্বর হচ্ছে অটোমেটিক রিপিটিটিভ টাস্ক, বারবার করতে এমন কাজকে অটোমেটিক করতে পারে। প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। বুঝছো ভাইয়া? এই কাজগুলো করতে পারে। মাঝার ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। বুঝতে পেরেছ? ওকে, এবার বন্ধ কর, বন্ধ কর। ওকে, হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশনস। এর কিছু লিমিটেশনও আছে। বুঝছো? তাহলে ভাইয়া সবাই আশা করছি দৌড়ছো, একটু কমেন্ট করো না ভাই, অতিরিক্ত কমেন্ট করো না। আচ্ছা, লেটস আর চলো এক্সপ্লোর দ্য প্রোস অ্যান্ড কনস অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে এআই কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, চলো আমরা সেগুলো একটু অনুসন্ধান করি। অ্যাড্রেস দ্য কনসার্ন, ভাই কনসার্নের বিষয়, দ্যাট যে এ কুড বি এ থ্রেট হইতে পারে টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব। শিক্ষক এবং যে ইনস্ট্রাক্টরসরা আছেন তাদের জবের জন্য এআইটা একটা হুমকি হইতে পারে। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। এআই এর ব্যবহারের ঘটনায় অ্যাডটেক যে কোম্পানিগুলো আছে সেগুলোর অগ্রসর কেমন হয়েছে, আমরা সেগুলো নিয়ে একটা আলোচনা করি। তাহলে এতক্ষণে আমরা যেগুলো বললাম সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হচ্ছে এআই ক্লাসরুমে কি করে? পার্সোনালাইজ লার্নিং শেখায়, বারবার করতে এমন কাজকে অটোমেটিকভাবে করতে পারে, এবং আমাদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। তবে ভাইয়া এর কিছু কি আছে? লিমিটেশনও আছে। এরপর ভাইয়া চলো আমরা দেখবো এর কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। তবে ভাইয়া
উদ্বেগের চিন্তার বিষয় যে এআই টিচার এবং ইনস্ট্রাক্টরের জবের জন্য হুমকি হতে পারে এবং এই যে এআই অ্যাডভান্স হচ্ছে, অ্যাডভান্সিং এআই ইউজের ঘটনায় অ্যাডটেক কোম্পানিগুলোর রুল কি, ভূমিকা কি, আমরা এগুলি নিয়ে আলোচনা করি। ওকে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, অন্যতম একটা প্রধান সুবিধা আইসি আমি দেখি অফ এআই ইন দ্য ক্লাসরুমের মধ্যে এআই হচ্ছে ইজ পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগতভাবে শিক্ষার অভিজ্ঞতা দেয়। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ, বিশ্লেষণ করতে পারে ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট। তাহলে এআই চালিত এডুকেশনাল যে টুলটা আছে ক্যান অ্যানালাইজ, বিশ্লেষণ করতে পারে ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স, স্টুডেন্টের যে পারফরমেন্স আছে সেই ডেটাটা বিশ্লেষণ করতে পারে অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট, এবং যথাযথ সাপোর্ট দিতে পারে টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের গ্রেডের উন্নতিতে যথাযথ সাপোর্ট দিতে পারে, টেইলর্ড সাপোর্ট, যথাযথ সাপোর্ট দিতে পারে। বুঝছো তো? তাহলে এআই চালিত যে টুলটা আছে সেটা স্টুডেন্টের পারফরমেন্সের ডেটাকে যথাযথ বিশ্লেষণ করতে পারে এবং শিক্ষার্থীদের যে গ্রেডের উন্নতিতে সাপোর্ট করতে পারে। এ ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এ পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এ চালিত এডুকেশনাল টুল ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে, যেগুলো আমরা আগে পড়ে আসছি, অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে, অ্যালোয়িং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি, এবং ভুলকে দ্রুত সঠিক করার জন্য যে কাজটা সেটা হেল্প করতে পারে। শুধু শুনে থাকো আর কি, যতটুকু বুঝো। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, এর অন্য একটা সুবিধা ইজ ইটস অ্যাবিলিটি, এটা সক্ষমতা হচ্ছে টু অটোমেট রিপিটেটিভ টাস্ক, এগুলো আমরা সবাই একটু আগে পড়ে আসছি, বারবার করতে এমন কাজকে এআই অটোমেটিক করে দেয়। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজেস, এটা অ্যাসাইনমেন্ট এবং কুইজ মূল্যায়ন করতে পারে। এই অ্যাসাইনমেন্ট এবং কুইজ মূল্যায়ন করতে পারার কারণে একজন টিচার একটা কুইজ দেখতে অনেক সময় লাগে, কিন্তু এআই এটা করে দেওয়ার কারণে টিচার এখন সে সময় বেঁচে যায়। হুইচ ক্যান ফ্রি আপ, যা টিচার্স টাইম, যেটা টিচারের সময়কে বাঁচিয়ে দেয় ফর আদার টাস্ক, অন্য কাজের জন্য, সাচ অ্যাজ, যেমন লেসন প্ল্যানিং, টিচার তখন তার লেসন প্ল্যানিংয়ে বেশি সময় দিতে পারে, অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস, এবং তিনি একজন থেকে একজন প্রতিটি শিক্ষার্থীর প্রতি তিনি মনোযোগ দিতে পারে। ওকে, দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস, কিছু এআই টুলসের কথা এখন আমি তোমাদেরকে বলবো, দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম, যাহা শিক্ষার্থীদেরকে ক্লাসরুমের লার্নিংয়ে হেল্প করে, ওয়ার্ক প্লেস কনটেক্সট। হ্যাঁ, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আহুরা, সবাই একটু আহুরাকে করো, আন্ডারলাইন করো, কয়েকটা আমি তোমাকে এআই টুলস বলবো। প্রথম হচ্ছে আহুরা। আহুরা ইজ এন এআই চালিত লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাক্স লার্নিং হ্যাবিটস, যাহা শিক্ষার্থীদের লার্নিং হ্যাবিট ট্র্যাক্স করে বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট, শিক্ষার্থীদের অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট, শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের মনোযোগকে অবজার্ভ করে শিক্ষার্থীদের যে লার্নিং হ্যাবিটস, সেই লার্নিং হ্যাবিটস সে ট্র্যাক্স করতে পারে, নজরে রাখতে পারে। এটা হচ্ছে আহুরা। আমি যদি তোমাকে বলি বা পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে আহুরা কি কাজ করে, তুমি বলবে যে আহুরা শিক্ষার্থীদের একটা পড়াশোনায় শিক্ষার্থীদের অ্যাটেনশন আছে কিনা এবং এনগেজমেন্ট আছে কিনা সেটা অবজার্ভ করে শিক্ষার্থীদের যে লার্নিং যে হ্যাবিটটা, পড়াশোনার যে অভ্যাসটা, সেটা কিন্তু নজরে রাখতে পারে। এই আহুরার কিন্তু এই ক্ষমতাটা আছে। ওকে, কার কি ক্ষমতা সেটা এখন আমরা দেখব। ওকে, তাহলে আহুরা তুমি বুঝলা। এবার হচ্ছে নিউটন হচ্ছে অফার অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস, যেটা ব্যক্তিগতভাবে শেখার অভিজ্ঞতা দেয় ফর স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে। তাহলে ভাইয়া আমি যদি তোমাকে বলি নিউটন কি, তুমি বলবে নিউটন হচ্ছে যে কোনো শিক্ষার্থীদেরকে টিচার, কোনো ব্যক্তি, হোম টিউটর সব কিছু ছাড়া সে ব্যক্তিগতভাবে যেন শিখতে পারে, এই কাজটাই নিউটন করে দেয়। ওকে, তাহলে আহুরা পাইলা, নিউটন পাইলা, আহুরা কি কাজ করে, নিউটন কি কাজ করে, তুমি আসলে বুঝতে পেরেছো। আসলে কুইরিয়াম কি কাজ করে? কুইরিয়াম ইজ এন এআই চালিত টিউটর। তাহলে কুইরিয়াম একজন আমাদের শিক্ষক, কিন্তু এটা এআই শিক্ষক। হ্যাঁ, দ্যাট প্রোভাইডস, যেটা প্রোভাইডস করে স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমস, যেটা শিক্ষার্থীদেরকে স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে ম্যাথ সমস্যা, ম্যাথ প্রবলেমস অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যান। মানে ধরো তোমার ম্যাথে একটার পর একটা দিয়ে সেই ম্যাথ সমস্যার সমাধান করে দেয়, অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যান, এবং ব্যক্তিগতভাবে যে পাঠ পরিকল্পনা সেটা সে তৈরি করে দেয়। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কুইরিয়াম। তাহলে আসো আমরা তিনটা পড়েছি, তিনটা আবার বলি। প্রথমে আমি তোমাকে বললাম আহুরা হচ্ছে আমি পড়াশোনাটা মনোযোগ আছে কিনা এবং সম্পৃক্ততা কেমন, এটাকে অবজার্ভ করি, সে আমার লার্নিং হ্যাবিটসটাকে নজরে রাখে। আর
নিউটন পুরোটা আমাকে ব্যক্তিগতভাবে কেউ লাগবে না, সে শিখে দিতে পারবে নিউটন। কুইরিয়াম কি করে? কুইরিয়াম হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ ম্যাথ প্রবলেম দেয় এবং আমার যে লেসন প্ল্যানটা সেটা সে তৈরি করে দেয়। এটা হচ্ছে কুইরিয়াম। আহুরা, নিউটন, কুইরিয়াম পাইলা। এরপর হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স কি সবাই খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যালেক্স ইজ অ্যান এআই চালিত লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়াল লার্নিং পাথ বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। একজন শিক্ষার্থীর কোন জায়গায় শক্তি রয়েছে, একজন শিক্ষার্থীর কোন জায়গায় দুর্বলতা রয়েছে, এই দুর্বলতা এবং শক্তির ভিত্তিতেই একজন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শেখার অভিজ্ঞতা দেয়। এটা হচ্ছে অ্যালেক্স। তাহলে ভাইয়া অ্যালেক্সের সাথে কার সাথে একটু মিল আছে? অ্যালেক্সের সাথে নিউটনের মিল আছে। নিউটন ব্যক্তিগতভাবে শেখায়, কিন্তু তুমি দুর্বল না তুমি সবল সেটা সে দেখে না। আর অ্যালেক্স কী করে? অ্যালেক্স হচ্ছে তুমি দুর্বল না সবল, কোথায় দুর্বল কোথায় সবল সে আলোকে সে তোমাকে দিবে। তুমি ধরো কিছুই পারো না, সে তোমাকে ছোট ছোট জিনিস দিবে। তুমি ভালোই পারো, তোমাকে অ্যাডভান্স জিনিস দিবে। এটা হচ্ছে অ্যালেক্স। কার্নেগি লার্নিং অফার অ্যান এআই চালিত টিউটর দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভস দেয়ার ম্যাথ স্কিলস। দেখো এই কার্নেগির সাথে কার সাথে মিল আছে? কার্নেগির সাথে কুইরিয়ামের মিল আছে। তো কুইরিয়াম আমাদেরকে ম্যাথ প্রবলেম দেয়, কার্নেগিও ম্যাথ দেয়। কুইরিয়ামের সাথে কার্নেগির পার্থক্যটা এটা বুঝতে হবে। তাহলে কার্নেগি হচ্ছে লার্নিং অফার অ্যান এআই চালিত টিউটর দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বেসড অন দেয়ার পারফরমেন্স। এটা হচ্ছে ভাইয়া পারফরমেন্সের ভিত্তিতে তোমাকে ম্যাথ দিবে। আমি যদি যোগ পারি আমাকে সামনে বিয়োগ দিবে, বিয়োগ পারলে পূরণ দিবে, পূরণ পারলে ভাগ দিবে। এটা হচ্ছে কার্নেগি। সো কার্নেগি পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাকে ম্যাথ দিবে। ধরো তুমি যোগে পারো না, তোমাকে কখনো বিয়োগ পূরণ দিবে না। যোগ যখন এক্সপার্ট হবে তখন সামনে আগাবে, সে পারফরমেন্সের ভিত্তিতে তোমাকে শেখাবে। এই দেয়ার্স অলসো স্মার্ট স্পারো। একটা স্মার্ট স্পারো আছে, কিছু স্পারো মানে চাই না ছোট পাখি, ছোট ছোট পাখি। বাট তুমি ধরো এই স্পারো ধরো এআই হুইচ অ্যালাউস ইউজার, যাহা ইউজারদেরকে অনুমতি দেয়, সুযোগ দেয় টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক। হ্যাঁ, মানে গঠনমূলক ফিডব্যাক দেয় দ্যাট ইজ ইউনিক টু ইচ আদার ইচ স্টুডেন্ট। প্রতিটি স্টুডেন্টের জন্য যেটা ইউনিক, অদ্বিতীয়। আচ্ছা, তাহলে আমি তোমাদের পরীক্ষাতে যদি আসে স্মার্ট স্পারো যেগুলো আছে সেটা কি করে? তাহলে কিছু স্মার্ট স্পারো আছে, সেগুলো শিক্ষার্থীরা যারা ব্যবহার করে সেগুলো শিক্ষার্থীদেরকে গঠনমূলক ফিডব্যাক দেয়। তুমি কোনো প্রশ্ন করলে তোমাকে ফিডব্যাক দিবে, তোমার প্রশ্নের উত্তরের সাথে আরেকজনের প্রশ্ন করেছে তাও তাকে একে উত্তর দিবে এরকম না। সে প্রত্যেকটা শিক্ষার্থীকে গঠনমূলক ফিডব্যাক দেয়। সেটা হচ্ছে কি ভাইয়া? টু ইচ আদার ইউনিক, দ্যাট ইজ ইউনিক। যেটা হচ্ছে ইউনিক টু ইচ আদার, প্রত্যেকটা স্টুডেন্টকে সে, মানে তুমি প্রশ্ন করেছো তোমাকে একে উত্তর, আরেকজন করেছে তাকে এক না, সে ইউনিক ওয়েতে প্রত্যেককে উত্তর দেয়, ফিডব্যাক দেয়। ফাইনালি গ্রেড স্কোপ ইজ এন এআই চালিত পাওয়ার্ড গ্রেডিং টুল। এই গ্রেড স্কোপটা হচ্ছে আমাদের যে গ্রেড, আমরা এ প্লাস এ গ্রেড এগুলো পাই, এগুলোর কাজ করে। দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, যেটা গ্রেডিং প্রসেসকে অটোমেটিকভাবে করতে পারে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা টিচারের সময়কে বাঁচিয়ে দেয়। অ্যান্ড অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস, যেটা শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে একজন ছাত্রের প্রতি বেশি যেন, মানে প্রতিটি ছাত্রের প্রতি যেন মনোযোগ হতে পারে, সে সময়কে সে বাঁচিয়ে দেয়। কে? গ্রেড স্কোপ। ওকে, এই দিস আর জাস্ট এ ফিউ এক্সাম্পল অফ এআই টুলস। এই যে তোমাকে আমি এগুলো বললাম, কি বললাম? আহুরা, নিউটন, কুইরিয়াম, অ্যালেক্স, কার্নেগি, এরপরে স্মার্ট স্পারো, এরপর হচ্ছে গ্রেড স্কোপ। এই যে এগুলো বললাম, এগুলো হচ্ছে দিস আর জাস্ট এ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন ইন দ্য ক্লাসরুম। এগুলো আবার রাস্তায় ব্যবহৃত হয় না, অফিসে না, এগুলো হচ্ছে ক্লাসরুমের, শুধু ক্লাসরুমের শিক্ষার্থীদের ব্যাপারে। আবার তুমি মনে করেন যে ভাইয়া এগুলোকে আমাদের সংসারে ব্যবহার করা যাবে, বিজনেসে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে। এগুলো হচ্ছে জাস্ট ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন ইন দ্য ক্লাসরুমের মধ্যে এগুলো এআই। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স। এগুলো টিচারের কোনো রিপ্লেস নয়, বাট রেদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। বরং এগুলো টিচারের কাজে সহযোগিতা করে। এটা হচ্ছে এর সুবিধা। তো এর অসুবিধা আমার মনে হচ্ছে তোমাদের এতটুকু পর্যন্ত আসবে, এরপর আসবে না। তারপর অসুবিধার সেখানে আমি তোমাদেরকে একটু 1 মিনিট মুখে বলে দিই যে এটা আমাদের এটা কখনো টিচারের জব, মানে কিছু সমস্যা করবে না, ইনস্ট্রাক্টর জবে কিছু করবে না। সমস্যা যেটা সেটা হচ্ছে এআই চালানোর জন্য যে ইনভেস্ট, সেটা হয়তো টিচারেরও নাই, এবং সেটা হচ্ছে কি স্কুলেরও নাই। এটা একটা সমস্যা। এর অন্যতম সমস্যা হচ্ছে আমি যখন তোমাকে পড়াচ্ছি তোমার মানসিক সমস্যা আমি বুঝছি, তুমি আমাকে বুঝছো, কিন্তু এ তো তোমার মানসিক সমস্যা বুঝবে না, তোমার পার্সোনাল ব্যাপার স্যাপার বুঝবে না। এটা একটা আরেকটা সমস্যা। আর এর প্রতি যদি আমরা অনেক বেশি হয়ে যাই, তখন আমাদের এমনিতে মনস্তাত্ত্বিক বিষয়ের সমস্যা হতে পারে। আবার আরেকটা সমস্যা হচ্ছে আমাদের পার্সোনাল তথ্যগুলো নিয়ে যায়, যেটা আমাদের জন্য হুমকি হতে পারে।
তো এর কয়েকটা অসুবিধা আছে, যদি এসে যায় মুখে বলে দিলাম, সহজ অনুবাদ পড়তে পারবা, শেষ। এবার হোয়াট ইজ এ ড্রিম ধরো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, খুবই খুবই। শোনো, আমি তোমাদের একটা কথা বলি, ধরো আমি এখন চাপা মেরে বললাম হোয়াট ইজ এ ড্রিম খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসবেই, তখন ধরো কালকে এটা এসে গেছে, তুমি বলবো আরে গালিব ভাই তো বস, গালিব ভাই হোয়াট ইজ এ ড্রিম বলছো, হোয়াট ইজ এ ড্রিমে এসে গেছে। তোমাদের এই চিন্তা চেতনা এগুলো বাদ দিতে হবে, বুঝছো? কালকে কোনটা প্যাসেজ আসবে বাংলাদেশে কেউ বলতে পারবে না, বুঝো নেই? কিন্তু তোমার প্যাসেজ সিলেবাসে যেগুলো আছে এগুলোর মধ্যে টেস্ট পেপারে যেগুলো বেশি আসছে আমরা ধরে নিতে পারি এগুলো আসবে, তো আমরা সবগুলো একবার দেখে যাওয়া উত্তম। এই কিন্তু আমি তিনটা বলছি, তিনটে এসে গেছে, তখন তুমি বলবো যে আমি বস, আসলে এরকম নয় ভাইয়া, এটা ভুল ধারণা। এটা আসতেও পারো, না আসতে পারে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। কিভাবে বলো গুরুত্বপূর্ণ? টেস্ট পেপার অ্যানালাইসিস করে বলি আমরা। এই জিনিসগুলো তোমাদের একটু আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। হোয়াট ইজ এ ড্রিম সবাই পেয়েছি। হোয়াট ইজ এ ড্রিম, দ্রুত দ্রুত করো, হোয়াট ইজ এ ড্রিম। কষ্ট হচ্ছে, আল্লাহ আল্লাহ। দ্রুত করো, হোয়াট ইজ এ ড্রিম। আর 20 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। হোয়াট ইজ এ ড্রিম, আসলে স্বপ্নটা কি, বুঝছো? সব একটু ধরো, স্বপ্নটা আসলে কি হইতে পারে? শোনা যায়? 20 সেকেন্ড। আচ্ছা, স্বপ্নটা আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার ফর থাউজেন্ডস অফ ইয়ার। ড্রিমস, স্বপ্নটা সুন্দর করে বুঝো, স্বপ্ন হ্যাভ ফ্যাসিনেটেড, মুগ্ধ করেছে, কাদেরকে মুগ্ধ করেছে? ফিলোসোফার্স যারা আছে, দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। মানে দার্শনিকরা তো যে কোনো বিষয় নিয়েই চিন্তা ভাবনা করে, এই হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে মুগ্ধ করেছে। যে এটা চমৎকার একটা জিনিস, ঘুমে থাকে আমি এত চমৎকার একটা জিনিস দেখলাম। তুমি ধরো ঘুমে থাকি দেখো যে তুমি ফুটবলার হয়ে গেছো, মেসি নেইমার হয়ে গেছো, এরকম অনেক 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 স্বপ্ন দেখে নিয়ে ওই কোন ছেলে নাকি স্বপ্ন দেখছে তাকে ধরো হচ্ছে মানুষজন ফুলের মালা দিচ্ছে, ঘুমে থাকে সে স্বপ্নে দেখছে। তো ভোরবেলায় যখন সে ঘুম থেকে উঠছে, সকালবেলায় উঠে দেখে যে তার যে কাঁথাটা ছিল সেটা ছেড়ে গেছে। তো ছেঁড়া যে কাঁথাটা ছিল সেই কাঁথার ভেতরে তার যে মাথা আছে, মাথা ঢুকে গেছে। ঘুম থেকে উঠে দেখে যে এইটা, আর রাতে দেখে যে ঘুমে থাকি দেখে যে তাকে ফুলের মালা গলায় দিচ্ছে, বুঝো না? এই যে স্বপ্ন, এখন এই স্বপ্নটা হাজার বছর ধরে দার্শনিকদেরকে মুগ্ধ করেছে, ফ্যাসিনেট, খুবই গুরুত্বপূর্ণ, মুগ্ধ করেছে। বাট অনলি রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময়, হ্যাভ ড্রিমস বিন, মানে হ্যাভ বিন হয়েছে, ড্রিমস স্বপ্ন হয়েছে, সাবজেক্টেড, স্বপ্ন সাবজেক্ট হয়েছে, টু এম্পিরিক্যাল রিসার্চ, প্রায়োগিক গবেষণা। মানে আগে মানুষ এটাকে বিষয় মনে করতো না, এখন মানুষ মনে করে এটা একটা বিষয় এবং এটাকে আমরা কি করতে হবে? প্রায়োগিকভাবে রিসার্চ করতে হবে, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক অধ্যয়ন করতে হবে। চান্সেস আর দ্যাট, সম্ভবত, ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি প্রায় নিজেকে ইউর সেলফ, তুমি প্রায় তোমার নিজেকে পাও পাজলিং অবস্থায়, তুমি নিজেকে তোমাকে পাজলিং অবস্থায় পাও, বুঝছো? মানে তুমি হঠাৎ করে এই যে বিভ্রান্তি অবস্থায় পাও যে আমি আল্লাহ এটা কী দেখলাম, এই যে পাজলিং অবস্থায় পাও। ওভার দ্য কন্টেন্ট, কোনো কন্টেন্টের উপর, অফ এ ড্রিম, স্বপ্নের কোনো কন্টেন্টের উপরে তুমি নিজেকে পাজলিং অবস্থায় পাও। ওকে, অর পারহাপস, সম্ভবত, ইউ হ্যাভ অন্ডার্ড, তুমি বিস্মিত হয়, আশ্চর্যান্বিত হও, হোয়াই ইউ ড্রিম এট অল, দূর কেন যে প্রতিদিন স্বপ্ন দেখি। ধরো তুমি হঠাৎ করে দেখছো যে সাপ একটা আসতেছে, বাঘ আসতেছে, এসে আসতেছে, তখন তুমি ঘুম থেকে উঠে জিত, ওফ শাহরাজ কেন যে স্বপ্ন দেখি। ওকে, তো ফার্স্ট, সম্ভবত, লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেন। চলো আমরা কি করি, লেটস স্টার্ট, চলো শুরু করি, বাই অ্যান্সারিং, উত্তরের মাধ্যমে, বেসিক কোশ্চেন, একটা বেসিক কোশ্চেনের উত্তরের মাধ্যমে চলো আমরা শুরু করি। হোয়াট ইজ ড্রিম, স্বপ্নটা আসলে কি? চলো তাহলে এখন আমি তোমাদেরকে ভাই যেটা পড়াবো সেটা হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্নটা আসলে কি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এ ড্রিম ক্যান ইনক্লুড, আচ্ছা দেখো সবাই খেয়াল করো, তোমাদের পরীক্ষাতে ধরো আগামীকালকে ধরো পরীক্ষা দিবে, ঠিক এই মুহূর্তে তো তোমাদের পরীক্ষা চলবে, আগামী ক্লাসটা স্বপ্নটা কি। এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। স্বপ্নটা হচ্ছে ইনক্লুড, অন্তর্ভুক্ত করতে পারে যে কোনো ছবি, যে কোনো চিন্তা, যে কোনো আবেগ। ধরো আমি একটা ছবি দেখলাম, আমি একটা চিন্তা করলাম, অথবা আমার একটা আবেগ আসলো, এই যে এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ, ঘুম চলাকালীন এই অভিজ্ঞতা অর্জন হয়। বলো, ঘুম চলাকালীন যে ছবি, যে চিন্তা, যে আবেগের অভিজ্ঞতা অর্জন, এটা হচ্ছে স্বপ্ন। এই বলো, ঠিক আছে, এবার আসো। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি, ভিভিড অর বিগ।
ড্রিমস খুবই স্বপ্ন খুবই স্পষ্ট হতে পারে অথবা খুবই অস্পষ্ট হতে পারে, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, খুবই আনন্দপূর্ণ আবেগ হতে পারে, অথবা ফাইটেনিং ইমেজেস অথবা ভীতিকর ছবি সাফ আসতেছে, বুঝলি, ফোকাসড খুবই ফোকাসড হতে পারে, আন্ডারস্ট্যান্ডেবল অথবা খুবই বোঝা যায় এরকম হতে পারে, অথবা আনক্লিয়ার বোঝা যায় না এরকম হতে পারে, অ্যান্ড কনফিউজিং সন্দেহজনক হতে পারে। ভাই এটা কি কঠিন হয়ে গেছে? পোলাপানি এই প্যাসেজ দেখলে দৌড়ে ফলাই যায়, এটা কি কঠিন হয়ে গেছে? স্বপ্ন কি এটা তোমার মাথায় ধরে না। এবার আসো ভাইয়া, তাহলে স্বপ্ন কি তুমি বুঝে গেছো সবাই, এটা হচ্ছে স্বপ্ন কি, এটা হচ্ছে স্বপ্ন। এবার হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি, অথবা হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, আসলে স্বপ্নের উদ্দেশ্যই বা কি, স্বপ্ন কি উদ্দেশ্য সার্ভ করে। এখন আমরা শিখবো কেন আমরা স্বপ্ন দেখি অথবা স্বপ্ন কি উদ্দেশ্য সার্ভ করে। ওকে ভাই, হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, অনেক যারা তাত্ত্বিক আছেন তারা অনেক বা মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজ প্রস্তাব দিয়েছে অ্যাবাউট দ্য রিজনস, কারণ অ্যান্ড ফাংশন কাজ অফ ড্রিম, স্বপ্নের ব্যাপারে অনেক ফাংশন এবং অনেক রিজন প্রস্তাব করেছে। নো কনসেনসাস হ্যাজ ইমাজড, কেউ কিন্তু ঐক্যমত হতে পারেনি, মানে অনেকে অনেক তত্ত্ব দিয়েছে কিন্তু কেউ একমত হতে পারেনি, মানে অনেকে অনেক সংজ্ঞা দিয়েছে, অনেক উদ্দেশ্য দিয়েছে, কেন দেখি অনেক কারণ দিয়েছে, কিন্তু ফাংশন এবং রিজন অনেকে অনেকগুলো দিয়েছে কিন্তু কে একমত হয় নাই। ওকে আচ্ছা, কনসিডারিং দ্য টাইম, বিসমিল্লাহির রহমানির রহিম, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন ড্রিমিং স্টেট, আমরা স্বপ্ন দেখা অবস্থায় কনসিডারিং বিবেচনা করে টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, স্বপ্নের দেখা অবস্থা আমরা যে সময়গুলো বিবেচনা করি, এটাকে সময়গুলো ব্যয় করি, এটাকে বিবেচনা করে স্বপ্ন দেখা অবস্থা আমরা যে সময় ব্যয় করি সময়কে বিবেচনা করে, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, রিসার্চার যারা গবেষক যারা এখনো বুঝতে পারেনি দ্য পারপাস অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য, মে সিম বাফলিং, এটা তাদের কাছে এখনো বাফেল অবস্থায় মনে হয়, এটা তাদের কাছে এখনো একটু বিভ্রান্তিকর অবস্থায় মনে হয়। হাউএভার যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং, সায়েন্স এখনো আলাদা করছে, উদ্ঘাটন করছে দ্য এক্সাক্ট পারপাস, একদম যথাযথ উদ্দেশ্য, অ্যান্ড ফাংশন কাজ অফ স্লিপ ইটসেলফ, ঘুমের। ওকে, সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু লোক বলে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের কোনো উদ্দেশ্যই নেই। ওকে, হোয়াইল আদার্স বিলিভ দ্যাট, অন্যরা বিশ্বাস করে ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন অপরিহার্য টু মেন্টালের জন্য, ইমোশনালের জন্য, ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য, স্বপ্ন আমাদের মানসিক, আমাদের আবেগ এবং আমাদের শারীরিক ভালো থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট লেটস লার্ন, চলো আমরা শিখি মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ, ড্রিমের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ থিওরি আছে সেগুলো আমরা চলো একটু শিখি। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণের সাথে মিল রেখে, সিগমন্ড ফ্রয়েডস থিওরি, সিগমন্ড ফ্রয়েড একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা থিওরি দিয়েছেন, তার থিওরি শুনো। অফ ড্রিম সাজেস্ট দ্যাট ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনসিয়াস ডিজায়ার, থটস অ্যান্ড মোটিভেশন, তিনি বলতে চাচ্ছেন, খেয়াল করো, সিগমন্ড ফ্রয়েড বলতে চাচ্ছেন স্বপ্নটা কি, স্বপ্ন হচ্ছে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন, উপস্থাপন, কিসের উপস্থাপন, সাবকনসিয়াস ডিজায়ার, থটস অ্যান্ড মোটিভেশন, আমাদের অচেতন অবস্থায় যে ইচ্ছাগুলো আসে, যে চিন্তাগুলো আসে, যে মোটিভেশনগুলো আছে, এগুলোর যে উপস্থাপন, এটা হচ্ছে ড্রিম। আচ্ছা, আমি এখন সচেতন না অচেতন? সচেতন। আমি যখন ঘুমাই অচেতন, এই ঘুমানো অবস্থায় আমার ভিতরে যে কি আসবে, আমার যে ইচ্ছাগুলো জাগ্রত হবে, ঘুমানোর মধ্যে আমার যে চিন্তাগুলো আসবে, আমার যে মানে মোটিভেশনগুলো কাজ করবে, সেগুলো তো উপস্থাপন হয় না। কিসের মধ্যে উপস্থাপন হয়? ঘুমের মধ্যে উপস্থাপন হয়। তাহলে ভাই ঘুমের মধ্যে যে ডিজায়ার, যে থটস এবং যে মোটিভেশন উপস্থাপন হয়, সেটা হচ্ছে স্বপ্ন, এটা বলছে আমাদের সিগমন্ড ফ্রয়েড। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, পিপলস আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, সিগমন্ড বলতে চাচ্ছেন জনগণ সবসময় চালিত হয় অ্যাগ্রেসিভ, জনগণের মধ্যে সবসময় একটা অ্যাগ্রেসিভ একটা ভাব থাকে এবং সেক্সুয়াল একটা ব্যাপার থাকে, দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, যাহা তাদের যে জাগ্রত অবস্থায় সেগুলো কি থাকে, জাগ্রত অবস্থায় সেগুলো দমন করা থাকে। ধরো আমাদের ভিতরে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকে, একটা সেক্সুয়াল ব্যাপার থাকে, সেগুলো আমরা যখন এই যে জেগে আছি তখন এটাকে আমরা দমন করে রাখি। ওকে, হোয়াইল দিস থটস, হ্যাঁ এগুলো, এই চিন্তাগুলো আর নট কনসাসলি এক্সপ্রেসড, এগুলো সচেতন অবস্থায় এক্সপ্রেসড হইতে পারে না, প্রকাশ হইতে পারে না। দে ফাইন্ড, তারা খুঁজে নেয়, দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস বাই আর ড্রিমস, তখন তারা একটা স্বপ্নের মধ্যে তাদের মানে প্রকাশ হওয়ার পথ খুঁজে নেয়। ওকে, তাহলে ভাই কি বুঝলাম, এই যে আমি যখন জেগে আছি তখন আমার যে অ্যাগ্রেসিভ একটা ভাব আছে, আমার যে সেক্সুয়াল একটা ভাব আছে, এটা আমরা দমন করে রাখি। যখন আমরা ঘুমাই তখন এগুলো তো আমরা দমন করে রাখছি, এখন এগুলো তো বের হইতে হবে। তখন এগুলো কীভাবে বের হয়? বাই মানে কি হচ্ছে, এই যে ভাইয়া ওই ইন্টু আমার অ্যাওয়ারনেস বাই ড্রিমস, তখন এটা স্বপ্নের মাধ্যমে,
তো স্বপ্ন কোথায় হয়? স্বপ্ন তো ঘুমাইলে স্বপ্ন আসে, স্বপ্নের মাধ্যমে তখন সেটা প্রকাশ পায়। ইন ইজ ফেমাস, তার বিখ্যাত বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তার একটা বই আছে, সে বইতে সে বলছে রোট দ্যাট ড্রিমস আর, স্বপ্ন হয় ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিফ্রেশড উইশেস। এই যে দমনকৃত যে ইচ্ছাগুলো, সেগুলোর যে ছদ্মবেশী পরিপূর্ণতা, সেটাই হচ্ছে স্বপ্ন। কি বলছে ভাইয়া? ডিসগাইজড ফুলফিলমেন্টস, ছদ্মবেশী পরিপূর্ণতা, দমনকৃত ইচ্ছা। আমি আমার অনেক ইচ্ছাকে দমন করে রাখি, ও না আমাকে এটা করা যাবে না, তখন এটা কি করে? ঘুমের মধ্যে সেটা পরিপূর্ণতা পায়, পূর্ণতা পায়। ওই যে ভাইয়া তোমরা পূর্ণতা বোঝো না, এই সেই পূর্ণতা হচ্ছে আর কি, ঘুমের মধ্যে যেটা পূর্ণতা পায় সেটা হচ্ছে স্বপ্ন। বাচ্চারা বোঝা গেছে? ফ্রডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম। ফ্রডসের এই থিওরিটা ড্রিমসের মানে পপুলারিটিতে অবদান রাখছে। ইন্টারপ্রিটেশন ফলোয়িং হিজ পাথ, তার পথ অনুসরণ করে, ফ্রডের পথ অনুসরণ করে। মেনি থিওরিস্ট কেম আপ, অনেক তাত্ত্বিক এগিয়ে আসলো উইথ দেয়ার ওন আইডিয়া, তাদের নিজস্ব আইডিয়া নিয়ে অ্যাবাউট ড্রিমস, স্বপ্ন সম্পর্কে। দ্য ফলোয়িং আর জাস্ট এ ফিউ অফ দেম, নিচে সেটার কিছু দেয়া হলো। একটু দ্রুত বলি, এই পর্যন্ত না আসতে পারে তারপরে একবার বলি, এসে গেলে আবার উত্তর দিতে পারবা না। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু বলে ড্রিমস আর এ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যাল জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ। আমি তোমাকে সহজ ভাষা বলে দিই, ড্রিম স্লিপ, ঘুমানো, যখন আমরা ঘুম যাই তখন ঘুমের মধ্যে আমাদের ব্রেন দ্বারা যে সিগন্যাল জেনারেট করি, এই সিগন্যাল যে জেনারেট করি সেটার কিন্তু একটা বিষয়ের ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা হচ্ছে স্বপ্ন। কে বলছেন? এটা হচ্ছে সাম রিসার্চাররা। কিছু বলতে চাচ্ছেন আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যে ব্রেন দ্বারা যে সিগন্যাল জেনারেট করি, এটা কিসের? এটা হচ্ছে একটা বিষয়ের ব্যাখ্যা, এটা হচ্ছে স্বপ্ন। বুঝছো? আবার বলো, ঘুমানোর অবস্থায় ব্রেন দ্বারা আমরা যে একটা সিগন্যাল জেনারেট করি, একটা সিগন্যাল উৎপাদন করি, এই উৎপাদনটা হচ্ছে একটা বিষয়ের ব্যাখ্যা, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে স্বপ্ন। ড্রিমস আর নট মিনিংলেস, তারা বলতে চাচ্ছে ড্রিমস কিন্তু অর্থহীন নয়। ইনস্টেড ডিউরিং ড্রিমস, স্বপ্ন অবস্থায় দ্য কগনিটিভ এলিমেন্টস, আমাদের যে জ্ঞানভিত্তিক উপাদানগুলো আছে ইন আওয়ার ব্রেনস, আমাদের ব্রেনের মধ্যে প্রডিউস নিউ আইডিয়া, সেগুলো প্রডিউসেস কি করে? নতুন নতুন আইডিয়া। আমাদের ব্রেন অনেকগুলো ধরনের আছে, তো আমাদের জ্ঞানের যে ব্রেনগুলো আছে জ্ঞানভিত্তিক, সেগুলো নতুন স্বপ্নের মধ্যে নতুন নতুন আইডিয়া তৈরি করে। এটা কিছু কিছু লোক বলছেন। আচ্ছা, এরপরে কিছু ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, আরেকটা থিওরি আছে, খেয়াল করো, আরেকটা থিওরি হচ্ছে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেনস ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ। আচ্ছা, কি বলতো? ঘুমানো অবস্থায় যে এক্সটার্নাল স্টিমুলি, বহিরাগত যে উদ্দীপনা, হ্যাঁ, এরপর হচ্ছে ইন্টারপ্রেট, মিল করা, ট্রাইং টু ব্রেন। আচ্ছা, তুমি একদম সহজে বুঝো, বেশি মানে হচ্ছে যে আমরা ঘুমানো অবস্থায় যে এক্সটার্নাল স্টিমুলি, আমাদের যে বহিরাগত উদ্দীপনা, মানে তুমি বাইরে অনেক কিছু দেখছো না, এই যে সেটা তোমার ঘুমের মধ্যে হচ্ছে কি, সে উদ্দীপনাটার সাথে আমরা যে মিলাই, ইন্টারপ্রেট, আমরা যে সেটা মিলাই, সেটা হচ্ছে স্বপ্ন। কিভাবে? খেয়াল করো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। ধরো তুমি রেডিওর শব্দ শুনছো, সেটা তোমার ইনকর্পোরেটেড, অন্তর্ভুক্ত হইতে পারে ইনটু দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, তোমার স্বপ্নের বিষয় অন্তর্ভুক্ত হইতে পারে। মানে হইলো, আজকে তুমি ধরো কনসার্টে গিয়েছো, সেই লেভেলের গান শুনছো, এখন এই যে গানটা শুনছো, এই গানটার সাথে তুমি আবার বাসায় এসে যখন ঘুমাইছো, আবার তুমি সেটার সাথে তাল দিচ্ছ, এই যে এক্সটার্নাল স্টিমুলি, বহিরাগত উদ্দীপনার সাথে যে তুমি ইন্টারপ্রেট, মিল করা, এই যে ব্রেনের যে চেষ্টাটা, এটা হচ্ছে স্বপ্ন। শেষ। অ্যানাদার থিওরি, আরেকটা থিওরি হচ্ছে যে ইউজে কম্পিউটার মেটাফোর, স্বপ্নকে তারা কম্পিউটারের হিসেবে মানে তুলনা দিছে, উদাহরণ দিছে, তো অ্যাকাউন্ট বোঝানোর জন্য, ফর ড্রিম, স্বপ্নকে বোঝানোর জন্য একটু কম্পিউটারকে উপমা দিয়েছে। কিভাবে? খেয়াল করো। অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই থিওরি অনুসারে ড্রিমস সার্ভ টু ক্লিন আপ ক্লাটার ফ্রম দ্য মাইন্ড। স্বপ্ন কি করে? স্বপ্ন আমাদের যে ক্লিন আপ, পরিষ্কার করে দেয়, ক্লাটার ফ্রম মাইন্ড, আমাদের মনের ভিতরে যে ক্লাটারগুলো আছে, যে ময়লাগুলো আছে, যে জঞ্জালগুলো আছে, স্বপ্ন সেগুলো ক্লিন আপ করে দেয়। মাছ লাইক ক্লিন আপ অপারেশন ইন এ কম্পিউটার, আর একটা কম্পিউটারে, তুমি কম্পিউটারকে যখন কোনো কিছু অপারেশন করো, তখন কম্পিউটার যেভাবে পরিষ্কার হয়ে যায়, আমরা স্বপ্নের মধ্যে আমাদের এই মাইন্ডটা পরিষ্কার হয়ে যায়। রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, আমাদের মাইন্ড রিফ্রেশ হয়ে নেক্সট ডে এর জন্য প্রস্তুত হয়। সর্বশেষ হচ্ছে ভাই, ইয়েট অ্যানাদার মডেল proposes that dreams function as a form of psychotherapy, সাইকোথেরাপির একটা ধরন। হ্যাঁ, ইন দিস থিওরি, এই থিওরিতে দ্য ড্রিমার ইজ এবল টু মেক কানেকশন, ড্রিমার্স যারা স্বপ্ন যারা দেখে, তারা সক্ষম হয় কানেকশন করতে বিটুইন ডিফারেন্ট থটস, বিভিন্ন চিন্তার সাথে অ্যান্ড ইমোশন, আবেগের সাথে, ইন সেফ এনভায়রনমেন্ট, একদম নিরাপদ পরিবেশে। যা বুঝার বুঝছো মোটামুটি স্বপ্ন সম্পর্কে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। শেষ। এখন আমরা ধরবো 8, মোটামুটি স্বপ্ন বুঝছো আল্লাহর মতে? এসে সবাই খোলা 8।
দ্রুত করবে। 8 স্বপ্ন মোটামুটি বুঝছো, যা বুঝো মানে পরীক্ষাতে আসলে যেন অন্তত কিছু হইলেও লিখতে পারো। 8 তারপর হচ্ছে ক্রাফট। দেন তোমরা 3টাতে রিভিশন দিবে, সবাই 8 খুলছো, 8 ওকে। ইউনিট 2 লেসন 3 8, ইউনিট 2 লেসন 3 8, 3বার বলবো 8 ওকে। চলো সহজে চেষ্টা করবো বোঝানোর জন্য, শুধু মূল কথাটা ধরো। তোমাদের এই 8 ক্রাফট, আমি তো জানি কোন কোন প্যাসেজগুলো কঠিন লাগে, 8 প্যাসেজ ক্রাফট প্যাসেজ মনে থাকে না, ভালো করে ধরো, আমি মূল কথাটা সুন্দর করে বুঝাই দিচ্ছি। Art is generally understood as an expression of human imagination and creative skills in a range of activities including painting, drawing, sculpture and architecture. Okay. আর্টটা কি? আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, আর্টকে সাধারণভাবে বোঝায়, আর্ট মানে শিল্প, এই শিল্পকে সাধারণভাবে কি বোঝায়? অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন। এক্সপ্রেশন মানে প্রকাশ, হিউম্যান ইমাজিনেশন, আমরা যে কল্পনা করি এই কল্পনার প্রকাশ, এটা হচ্ছে আর্ট। ওকে। অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস, এবং আমাদের যে সৃজনশীল দক্ষতা, এই দক্ষতার প্রকাশ। তাইলে তোমাকে যদি আমি বলি আর্ট কি, আর্ট হচ্ছে ভাইয়া তুমি বলো ইংরেজিতে বলো, আর্ট হচ্ছে এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন। হিউম্যানের যে ইমাজিনেশন আছে, হিউম্যানের ইমাজিনেশনের যে এক্সপ্রেশন, সেটা হচ্ছে আর্ট। অথবা ভাই আমাদের যে ক্রিয়েটিভ স্কিলগুলো আছে সেগুলো হচ্ছে আর্ট। ওকে। এই এখন এটা রেঞ্জ কি? ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং, এটার রেঞ্জের মানে এটার কাজের সীমানাটা কতটুকু দেখো। আর্ট কোনগুলোকে আমরা আর্ট বলো? ইনক্লুডিং অন্তর্ভুক্ত হচ্ছে পেন্টিং, আর্টের অন্তর্ভুক্ত ধরো চিত্রকর্ম, ড্রয়িং অঙ্কন, স্কাল্পচার ভাস্কর্য, আর্কিটেকচার স্থাপত্য শিল্প। মানে আমার মুখ দিয়ে অনেক শব্দ আসো না, খুব টায়ার্ড হয়ে গেছে, তারপরে বলে এগুলো শেষ না করলে যদি আনকমন আসে দিতে পারবে না, বুঝছো? তাহলে বেশ সবাই আবার খেয়াল করো। আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, আর্টকে বোঝায় অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন। হিউম্যানের কি বলতো? হিউম্যানের যে কল্পনা, এই কল্পনার যে প্রকাশ, সেটা হচ্ছে আর্ট। অথবা আমাদের যে ক্রিয়েটিভ স্কিল। এখন এটা রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, এই কাজের সীমা কতটুকু? তোমাকে যদি বলে আর্টের সীমা কতটুকু, তুমি বলবো ইনক্লুড হচ্ছে পেন্টিং, ড্রয়িং, স্কাল্পচার এবং আর্কিটেকচার, এগুলো হচ্ছে আর্ট। দ্য এইম অফ আর্ট, আর্টের উদ্দেশ্য কি? ইজ টু ইভোক ফিলিংস, আমাদের যে ফিল আছে সেই ফিলকে জাগিয়ে তোলা, অ্যান্ড ইমোশনস, আমাদের যে ইমোশন আছে সেগুলো জাগিয়ে তোলা, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যেগুলোকে বিবেচনা করা হয় নান্দনিক হিসাবে, দ্যাট ইজ কনসার্নড উইথ, যেগুলো যুক্ত উইথ বিউটি, সৌন্দর্যের সাথে। বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, আর্ট কিন্তু সমাজের একটা মানে ভাষ্য, মানে সমাজটা কেমন সেটা প্রকাশ করে আর্ট। তাহলে কি বুঝলে? পরীক্ষাতে যদি আসে আর্ট কি? দ্য এইম অফ আর্ট, আর্টের উদ্দেশ্য হচ্ছে ইজ টু ইভোক ফিলিংস, মানুষের যে ফিল আছে সেই ফিলকে ইভোক করা, জাগিয়ে তোলা, অ্যান্ড ইমোশন, আমার যে ফিল, আমার যে ইমোশন, দেখবে এটা আর্ট দেখলে আমরা যা, আমাদের শিল্প, কোনো শিল্প দেখলে আমাদের আর্ট কি ফিল জাগায়। ওকে। এবং এটাকে আমরা বিবেচনা করি নান্দনিক হিসাবে, দেখার সাথে তুমি তো এরকম বলি না ওয়াও, এরকম বলো না? এই ওয়াও মানে হচ্ছে অ্যাস্থেটিক, নান্দনিক। দ্যাট ইজ কনসার্ন উইথ, যেটা সৌন্দর্যের সাথে যুক্ত। বাট তুমি শুধু আর্টটা কিন্তু সৌন্দর্য না, আর্টটা কিন্তু সমাজের একটা ভাষ্য। এই সমাজটা কেমন এটা তার ওই সমাজের আর্ট দ্বারাই বোঝা যায়। বুঝা গেছে? তোমরা বিভিন্ন মোগল আমলের বিভিন্ন জিনিস দেখলে কি বুঝো দেখে বলো তো? প্রথমে বলো ওয়াও, পরে বলো ও মোগল আমলটা ছিল তো সেই, এবার বলো না সেই, ঠিক আছে? তাহলে বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি। এ পেন্টিংস অফ সানসেট, এবার আমরা একটা উদাহরণে যাব। ধরো এই পেন্টিং একটা চিত্রকর্ম অফ সানসেট, হ্যাঁ, সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা চিত্রকর্ম, ওভার দ্য সি, সমুদ্র। ধরো তুমি একটা চিত্রকর্ম আঁকবা, একটা পেন্টিং করবা, সমুদ্রের উপরে একটা সূর্য অস্ত যাচ্ছে, সেটাকে গ্লোরিফাইজ নেচার। তখন সেটা দেখলে তোমার মনে হচ্ছে প্রকৃতির প্রতি প্রশংসা চলে আসে, এরকম একটা ছবি দেখলে গ্লোরিফাইজ নেচার। বাট ওয়ান দ্যাট শোজ এ ওয়ার রেভেজড টাউন, একটা যুদ্ধ বিধ্বস্ত শহরের ছবি যদি তুমি দেখো, ক্যান কনভে এ সেন্স অফ অ্যানগুইশ, তখন তোমার কি মানে তোমার ভিতরে তীব্র যন্ত্রণা, তোমার ভিতরে তীব্র রাগ ক্ষোভ বহন করে। তাহলে দুইটা ছবি আমি যদি তোমাকে দিই, একটা ছবি দিলাম হচ্ছে সমুদ্রের উপরে সূর্য অস্ত যাচ্ছে, সেটা তোমার প্রকৃতির প্রতি প্রশংসা চলে আসে। আর যুদ্ধ বিস্তৃত একটা ধরো ফিলিস্তিনের একটা ছবি আমি তোমাকে দিলাম, তোমার ভিতরে তীব্র ক্ষোভ রাগ কাজ করবে। এই থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট ফর ইটস পাওয়ার, জনগণ এই আর্টের পাওয়ারের কারণে প্রশংসা করে, টু এফেক্ট দ্যাম, যেটা তাদেরকে প্রভাবিত করে, ইন ক্রিয়েটিভ ওয়েস,
জনপ্রিয়, এটা ক্রিয়েটিভ হইতে, সৃজনশীল হইতে প্রভাবিত করে। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো বলেন যে দ্য পারপাস অফ আর্টের উদ্দেশ্য হচ্ছে ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আর সোল। আমাদের মন থেকে প্রতিদিনের যে ময়লাগুলো, ধুলাবালাগুলো, সেগুলো ধুয়ে ফেলাই হচ্ছে আর্টের উদ্দেশ্য। বুঝতে পেরেছি? তাইলে তোমাদের পরীক্ষাতে আসবে যে আর্টের উদ্দেশ্য কি, ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস। এই বিসমিল্লাহির রহমানির রহিম। আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ লং হিস্টোরি। আর্ট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আর্ট হ্যাজ এ লং হিস্টোরি। আর্টের আছে দীর্ঘ ইতিহাস। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউসহোল্ডস। এটা ঘরের মধ্যে প্র্যাকটিস করা হইতো। ইন দ্য ফর্ম যেটা রূপ ছিল কি বলো, পটারি, নকশিকাতা, এগুলো তোমরা একটু সুন্দর করে দাগাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্ট আমাদের দেশে কোথায় করা হইতো, প্র্যাকটিস করা হইতো হাউসহোল্ডসে প্র্যাকটিস করা হইতো। এখন এটা ইন দ্য ফর্ম, এটার রূপ কি ছিল দেখো ভাইয়া, পটারি মানে মাটির যে শিল্পগুলো, পটারি, নকশিকাতা, এমব্রয়ডার্ড কুইল্ট, আলপনা, ইন্ট্রিকেট, মোস্টলি ফ্লোরাল ডিজাইনস ইন রাইস পেস্ট ডান অন ক্লে ইয়ার্স, এটা একটা। ওকে, এরপর হচ্ছে ভাইয়া শখের হাঁড়ি অ্যান্ড প্রিন্টেড আর্দান পটস, এই একটা। ওকে, তাহলে তুমি যদি ধরো এগুলোর অর্থ নাও পারো, তুমি শুধু যদি এটা বুঝো যে আর্টের ধরনগুলো কী কী ছিল আমাদের বাড়ির মধ্যে, কী কী ছিল দেখো, পটারি, মৃৎশিল্প শিল্প, নকশিকাতা ছিল, এমব্রয়ডার্ড যে রুমালগুলো আছে, এমব্রয়ডারি করা রুমালগুলো ছিল, আলপনা ছিল, ইন্ট্রিকেট জটিল যে কাজগুলো আছে সেগুলো ছিল। মোস্টলি ধরো হচ্ছে ফ্লোরাল ডিজাইন, ফুলের ডিজাইন, বুঝছো ভাইয়া, ধরো ফুলের নকশা, যা ধরো ইন রাইস পেস্ট, যা হচ্ছে তোমার চালের গুঁড়া আছে না, ধরো চালের পেস্ট দিয়ে আমরা সেটা তৈরি করতো ক্লেয়ার্স, উঠানের উপরে। ধরো তুমি ফুলের মতন অনেক পিঠা আমরা খাই না বিভিন্ন জায়গায়, তো ফুলের মতন পিঠা না আর কি, ধরো হচ্ছে এই ফ্লোরাল ডিজাইন মানে ফুলের ডিজাইন, মানে সব ফুল মনে হচ্ছে যেন বাস্তব একটা ফুল, তো সেটা চালের পেস্ট দিয়ে উঠানের উপরে তৈরি করতে এগুলো। অ্যান্ড শখের হাঁড়ি অ্যান্ড প্রিন্টেড আর্দান পটস, যে মাটির যে পটগুলো আছে, পাত্রগুলো আছে, এবং অ্যান্ড দেয়ার লিডস, এবং তাদের যে ডাকনাগুলো আছে। এই আমি যদি তোমাকে বলি যে আর্ট হাউসহোল্ডসে কী করেছে, শেষ মুহূর্তে শুধু এটা ধরে নাও। এই দেজ আর তোমাদের এই যে ভাইয়া ওই যে এক্সাম্পল, এই তোমাদের পরীক্ষা যদি আছে আর্টের কয়েকটা এক্সাম্পল দাও, দেজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট, এই সব হচ্ছে লোকশিল্পের উদাহরণ। তোমাদের পরীক্ষাতে আসবে তো লোকশিল্পের উদাহরণ দাও, তো তুমি কি বলবা, বলো ভাইয়া পটারি, নকশিকাতা, এমব্রয়ডার্ড কুইল, আলপনা, ইন্ট্রিকেট, মোস্টলি ফ্লোরাল ডিজাইনস, রাইস পেস্ট, এরপর ক্লেয়ার ট্রেন্ড, এরপর শখের হাঁড়ি, প্রিন্টেড আর্দান পটস, দেয়ার লেটস, এগুলো হচ্ছে লোকশিল্প, মানে লোকের যে শিল্প। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, আর্টের আরেকটা ধরন আছে, শিল্পের আরেকটা ধরন আছে যেটা আধুনিক, হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যেটাকে মডার্ন আর্ট বলে। তাহলে আর্ট কয় ধরনের, আর্ট দুই ধরনের, একটা হচ্ছে ফোক আর্ট আর একটা হচ্ছে মডার্ন আর্ট। ফোক আর্ট কোনগুলো, এগুলো আমি তোমাদের বলছি। মডার্ন আর্ট কি, হুইচ ওজ ইটস অরিজিন টু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটা হুইচ যে ওজ ঋণী টু অরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটা শিল্প বিপ্লবের কাছে ঋণী। ইন ওয়েস্টার্ন ইউরোপ, যে শিল্প বিপ্লবটা হয়েছে ওয়েস্টার্ন ইউরোপে, পশ্চিম ইউরোপে, ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, 19 শতাব্দীর মাঝামাঝিতে পশ্চিম ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছে, মডার্ন আর্টটা সেই শিল্প বিপ্লবের কাছে ঋণী। অ্যান্ড দ্য চেঞ্জেস ইটস ব্রট ইন টেকনোলজি, এটা পরিবর্তন নিয়ে আসে কোন ক্ষেত্রে, চেঞ্জেস পরিবর্তন আনে, এটা আনে ইন টেকনোলজি, প্রযুক্তির ক্ষেত্রে, এডুকেশন শিক্ষার ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং উৎপাদনের ক্ষেত্রে, অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগ ক্ষেত্রে। হয়েছে সবার যে ভাইয়া 19 শতাব্দীর মাঝামাঝিতে পশ্চিম ইউরোপে একটা শিল্প বিপ্লব হয়েছে, সেটা কি করেছে, সেটা একটা পরিবর্তন নিয়ে এসছে কোথায়, টেকনোলজিতে, এডুকেশনে, ম্যানুফ্যাকচারিংয়ে অ্যান্ড কমিউনিকেশনে। মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট, মডার্ন আর্টটা রিজেক্ট করে দিয়েছে ট্র্যাডিশনাল আর্টকে। ওকে ভাইয়া, মডার্ন আর্ট আসার পর এখন আমরা আগে যে প্রথাগত আর্ট ছিল সেগুলো আমরা এখন আর ধরি না। অ্যান্ড বিগিন টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন ইউজিং স্টাইল। খেয়াল করো, এই মডার্ন আর্টগুলো এখন মানে শুধু সহজে ধরে নাও, ইউজ করতেছে স্টাইল, টেকনিক্স, কালার্স, ম্যাটেরিয়ালস, দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট, যা পর্যাপ্তভাবে প্রতিফলিত করছে দ্য স্পিরিট অফ টাইম, এই যে আধুনিক সময়কে যেগুলো প্রতিফলিত করছে, অ্যান্ড দ্য প্রোপাউন্ড চেঞ্জেস, গভীরভাবে পরিবর্তিত হচ্ছে হিউম্যান থট, এবং হিউম্যানের চিন্তায় যেটা গভীরভাবে পরিবর্তিত হচ্ছে। ওকে, ইন দ্য বিগিনিং অফ দ্য মডার্ন, এই পর্যন্ত পড়লে হবে ভাইয়া, আর্টটা সহজ আছে। ইন দ্য বিগিনিং অফ দ্য মডার্ন আর্ট প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি ডেট ফ্রম 1948, আমি এগুলো বাংলা বলে দিই। ইন দ্য বিগিনিং অফ দ্য মডার্ন আর্ট, আধুনিক আর্ট চর্চা করা হয় আমাদের দেশে 1948 সালে। ওকে, হোয়েন দ্য গ্রেটেস্ট আর্টিস্ট, আমাদের যে গ্রেটেস্ট আর্টিস্ট ছিল জয়নুল আবেদিন,
তো জয়নুল আবেদিনের জন্ম মৃত্যু সাল আছে উইথ দ্য হেল্প। জয়নুল আবেদিন আমাদের দেশে মডার্ন আর্ট চর্চা শুরু করে। জয়নুল আবেদিনের সাথে আরও কয়েকজন ছিল, উইথ দ্য হেল্প অফ সাম কলিগস, তার কিছু কলিগ ছিল। সেট আপ, এ জয়নুল আবেদিন এবং তার কলিগ মিলে সেট আপ স্থাপন করলেন ইনস্টিটিউট অফ আর্ট ইন ঢাকা। তারা ঢাকা একটা ইনস্টিটিউট স্থাপন করলেন। সেই ইনস্টিটিউটটা বর্তমানে কি, বর্তমানে হচ্ছে নাওদা ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, বর্তমানে যেটা চারুকলা আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সেটাই এই যে ভাইয়া জয়নুল আবেদিন এবং তার যে কয়েকজন মিলে তারা যেটা সৃষ্টি করেছেন সেটা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির চারুকলাটাই। ওকে, অ্যাজ ইট বিগিন, এটা শুরু করলো টু অফার আর্ট এডুকেশন, এটা আর্ট এডুকেশন শিক্ষা দিতে শুরু করলো। দ্য ইনস্টিটিউট আকর্ষণ করলো টুগেদার এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স, ভালো ভালো টিচারদেরকে আকর্ষণ করলো, অ্যান্ড স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে হু কন্ট্রিবিউটেড, যারা অবদান রাখলো টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্টের উন্নতিতে। অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ, একদম শুরু থেকে, স্ক্র্যাচ মানে একদম প্রথম থেকে শুরু থেকে যারা আমাদের মডার্ন আর্টের উন্নতিতে অবদান রাখলো। বাট উইথিন এ ডিকেটস, খুব কয়েক দশকের মধ্যে, এক দশকের মধ্যে আর্টিস্ট আর রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইল ইন দেয়ার ওয়ার্ক। এই আর্টিস্টরা তাদের কাজের মধ্যে সাম্প্রতিক সময়ের যে ট্রেন্ড সেগুলো প্রতিফলিত করেছে, সাচ অ্যাজ এক্সপ্রেশনিজম অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, হোয়াইল মেনটেনিং এ ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ট্র্যাডিশন অফ ফোক আর্ট, যা ফোক আর্টের কাছাকাছি কাজ করতো, মানে তারা এমনভাবে কাজ করতো। এই পর্যন্ত পড়লে হবে। মোটামুটি এখানে কি বুঝলা আমি সামারি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সব আবার ধরো। বললাম যা বলার। আর্ট, প্রথমে আমি বললাম যে আর্ট হচ্ছে আমাদের মনের মধ্যে যে কল্পনা আসে এবং সৃজনশীলতা আসে, সেটা হচ্ছে আর্ট। তো সেটার অ্যাক্টিভিটি হচ্ছে পেন্টিং, ড্রয়িং, স্কাল্পচার এবং আর্কিটেকচার। আর্ট আমাদের মধ্যে একটা আসলে কি একটা আবেগ জাগিয়ে তোলে, যেটা হচ্ছে নান্দনিক, বুঝছো। এরপরে সেটা সৌন্দর্যের সাথে সম্পৃক্ত হইলো, সেটা সমাজ কেমন, সেটার সমাজের একটা ভাষা আর্ট। ওকে, এরপর ভাইয়া ধরো তোমার কাছে নদীর উপরে সূর্যাস্ত যায় আর একটা বিল্ডিং, মানে একটা শহর ভেঙে চড়ে গেছে, এরকম কোনটা ভালো লাগবে কোনটা কি লাগবে সেটা আলোচনা করা হয়েছে। পাবলিফিকেশন বলতেছে আমাদের মনে ধুলিকণানে দুই ফেলে এই আর্ট। ওকে, এরপরে আর্ট আমাদের দেশে ফোক আর্ট কোনগুলো, সেখানে ফোক আর্ট সেগুলো সুন্দর করে বলছে, পটারি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বলছে। এবার মডার্ন আর্ট কোথায় আসছে সেটা বলছে। তারপরে জয়নুল আবেদিন কীভাবে ধরো ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছে সেটা বলছে। এটা কি কঠিন হয়ে গেছে বলো? না, কঠিন হয়নি। এবার সবাই ক্রাফট ধরো, ক্রাফট। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউনিট 2 লেসন 4, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এখন এই পর্বে এখানে আমরা শেষ করব। ক্রাফট ধরার পর আমরা ছুটি দিয়ে দেবো। আর আমি বলছি না মোটামুটি এই আর 10-15 মিনিট লাগবে। পরে তোমরা 3:30টা পর্যন্ত রিভিশন দিবে এগুলো। ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে আল্লাহর রহমতে। কষ্ট হচ্ছে। ক্রাফট হস্তশিল্প, মানে হাত দিয়ে যে শিল্পীগুলো আমরা তৈরি করি, ঠিক আছে, হস্তশিল্প। বিসমিল্লাহির রহমানির রহিম, আর 2 সেকেন্ড। ক্রাফট পেজ আশা করছি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড, আর্টকে বিবেচনা করা হয় ইনটিউটিভ অ্যান্ড ভিশনারি। আর্ট যেটা, আর্টকে কীভাবে বিবেচনা করা হয় দেখো, ইনটিউটিভ মানে তুমি অল্প দেখেই বুঝে ফেলা, এটা হচ্ছে ইনটিউটিভ। আর ভিশনারি হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন, মানে আর্ট জিনিসটা এরকম তুমি দেখলেই বুঝে যাবে, এটা হচ্ছে আর্ট, শেষ। তো ক্রাফট কি কীভাবে, ক্রাফট ইজ সিন টু বি এ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, প্রায়োগিক ধরো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিল, কিছু নিশ্চিত যোগ্যতা, ফর প্রডিউসিং অবজেক্টস, হ্যাঁ, কিছু কাজ তৈরি করার, অফ এভরিডে ইউজ, প্রতিদিনের ইউজের, দ্যাট আর অফেন বিউটিফুল, যেগুলো প্রায় খুবই সুন্দর টুলুক দেখতে, সাথে যেমন এই এখন আসো ভাইয়া তোমাকে বলবে ক্রাফট কি, সব আবার খেয়াল করো। ক্রাফট ইজ সিন টু বি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে তোমার একদম প্র্যাকটিক্যাল আবেদন চর্চা। আচ্ছা, এখন আসে প্র্যাকটিক্যাল, আমি ধরো আমার ভিতরে কিছু নিশ্চিত স্কিল আছে, সেই স্কিলগুলোকে সেই যোগ্যতাগুলোকে আমি যে প্র্যাকটিক্যালি যে অ্যাপ্লিকেশন করি, প্র্যাকটিক্যালি যে আমি প্রয়োগ করি কিছু কাজ আমি তৈরি করি, প্রডিউসিং অবজেক্ট, কিছু কাজ তৈরি করি। আরও জোরে বুঝাইতে পারতাম, চিল্লেই টায়ার্ড হয়ে গেছে, আর কত বলো তো। প্রডিউসিং অবজেক্ট অফ এভরিডে ইউজ, যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি, দ্যাট আর অফেন বিউটিফুল, যেগুলো দেখতে খুবই সুন্দর, যেমন ভাইয়া পটারি মানে
মাটির শিল্প, মেটাল, ধাতু, উড ওয়ার্ক, মানে এই যে ভাইয়া হস্তশিল্পে কি কি তৈরি করে দেখো ভাইয়া, পটারি আমরা তৈরি করি, বিভিন্ন মেটাল তৈরি করে, বিভিন্ন উড ওয়ার্ক তৈরি করি, কাঠের জিনিস, কেন লাঠি তৈরি করে, ব্যাম্বো আইটেমস বাঁশের বিভিন্ন আইটেম তৈরি করে, জুয়েলারি আইটেম তৈরি করে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস তৈরি করে। এগুলোকে শিল্প না ভাই, এগুলো হচ্ছে হস্তশিল্প। শিল্প তবে হস্তশিল্প কেন ভাই, দেখো হাত দিয়ে তৈরি করে মাটির বিভিন্ন জিনিস। আমরা ছোটবেলায় তো যে যখন 4-5 বছর ছিল, কত মাটির পাতিল, মাটির মানুষ, পুতুল, বুংবাং তৈরি করেছি। তো পটারি, হ্যাঁ, এরপরে মেটাল, উড ওয়ার্ক মানে কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, কেন লাঠি দিয়ে, ব্যাম্বো আইটেমস বাঁশ দিয়ে, জুয়েলারি দিয়ে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো তৈরি করে না। আচ্ছা, এবার আসলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো কী কী পরীক্ষাতে যদি আছে যে হস্তশিল্পের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একতারা, দোল, প্লুট মানে বাঁশি, টেক্সটাইল আইটেমস, বুনন শিল্প। বুনন শিল্প বুঝো, ধরো বুনন করার জন্য অনেক দেখবা বাঁশের অনেকগুলো জিনিস তৈরি করে পিপল, লোকজন হু প্র্যাকটিস এ ক্রাফট, যারা হস্তশিল্প চর্চা করে, আর কল ক্রাফটস পার্সন, তাদেরকে ক্রাফট পার্সন বলে, অথবা আর্টিজান্স, দক্ষ কারিগর বলে। আর্টিজান্স মানে হচ্ছে দক্ষ কারিগর, বুঝছো? এই বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তোমার হচ্ছে এরা শিখে কোথায়? হু পিক আপ দ্যার স্কিল, যারা তাদের স্কিলগুলো শিখে আন্ডার দ্য গাইডেন্স অফ ওল্ডার, হ্যাঁ, বয়স্ক লোকদের বা পুরনো লোকদের সাথে থেকে, অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স আর্টিজান্স, হ্যাঁ, এবং অভিজ্ঞ দক্ষ কারিগরদের সাথে থেকে এরা শিখে। দ্য ট্রেনিং দে রিসিভ ইজ দাস অন দ্য জব, তারা এই ট্রেনিং তারা রিসিভ করে জবের মধ্যে থেকে, হ্যাঁ। অ্যান্ড আর্টিজান্স অফেন কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি, তবে এই যে ভাই হস্তশিল্পের যে দক্ষ কারিগররা আছে, এরা অধিকাংশ সময় একই ফ্যামিলি থেকে আসে। মানে তার দাদা ছিল, দাদার পরে তার বাপ, বাপের পরে ছেলে, ছেলের পরে ছেলের জেনারেশন, মানে অধিকাংশ ভাই হস্তশিল্প যারা করে এরা হচ্ছে ভাই সেম ফ্যামিলি থেকে আসে। বাংলাদেশের আছে রিচ ট্র্যাডিশন, সমৃদ্ধ ঐতিহ্য ক্রাফটের, অ্যাজ দ্য কান্ট্রি হ্যাজ বিন আনটিল ভেরি রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময় পর্যন্ত, বলো আনটিল ভেরি রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময় পর্যন্ত, দ্য কান্ট্রি হ্যাজ বিন ডিপেন্ডেন্ট, আমাদের দেশ নির্ভর ছিল এগ্রিকালচারের উপরে, হ্যাঁ। অ্যান্ড মোস্ট পিপল, অনেক লোক লিভড ইন ভিলেজেস, গ্রামে বাস করত। রুরাল কমিউনিটিস, গ্রাম্য সম্প্রদায়গুলো রিলাইড অন, নির্ভর করে আর্টিজান্স, শিল্পীদের উপর নির্ভর করতো, টু সাপ্লাই, যে তাদেরকে সাপ্লাই দিবে উইথ নেসেসারি হাউজহোল্ডস আইটেম, ঘরের মধ্যে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, গ্লাস বলো, প্লেট বলো, পাতিল বলো, এগুলো গ্রামের মানুষ আগে কি চিন্তা করতো খেয়াল করো। মোস্ট পিপল লিভড ইন ভিলেজেস, রুরাল কমিউনিটি যারা, তারা রিলাইড অন আর্টিজান্স, তারা কিন্তু এই দক্ষ কারিগরদের, হস্তশিল্পীদের উপরে নির্ভর করতো, এবং তারা চিন্তা করেছে যে তাদেরকে সাপ্লাই দিবে নেসেসারি যে হাউসহোল্ডস আইটেমগুলো আছে, ঘরের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এগুলো এরাই সাপ্লাই দিবে, ওকে। বাট কমিউনিটিস অলসো নিডেড অবজেক্ট টু হেল্প দ্যাম উইথ সোশ্যাল, কমিউনিটিস যেগুলো আছে, সম্প্রদায় যেগুলো অলসো নিডেড, প্রয়োজন হইতো অবজেক্ট কাজগুলো, টু হেল্প দ্যাম, সহযোগিতা করার জন্য, উইথ সোশ্যাল অকেশন। ধরো সম্প্রদায়গুলো যেগুলো আছে, তাদের যে সামাজিক বিভিন্ন অকেশন আসতো ভাইয়া, সোশ্যাল অকেশন, সামাজিক অকেশনের জন্য এদের উপর নির্ভর করতো, সাচ যেমন ওয়েডিংস, যখন কোনো বিবাহ অনুষ্ঠান হইতো তখন এদের বিভিন্ন জিনিসপত্র লাগতো, রিলিজিয়াস রিচুয়ালস, এই ধর্মীয় উৎসব, ফেস্টিভ্যালস, বিভিন্ন উৎসব, অ্যান্ড পার্সোনাল ইউজ, এবং ব্যক্তিগত ইউজের জন্য। এই সম্প্রদায়ের অলসো নিডেড, প্রয়োজন হয়েছিল অবজেক্ট কাজগুলো, টু হেল্প দেম উইথ সোশ্যাল ওকেশনে, ওয়েডিংয়ে, রিলিজিয়াস রিচুয়ালস, ফেস্টিভ্যালস অ্যান্ড পার্সোনাল ইউজের জন্য। দে অলসো নিডেড, তাদের আরও প্রয়োজন হয়েছিল আইটেমস ফর ইউজ ইন ট্রেড অ্যান্ড কমার্স, মানুষের বিভিন্ন ব্যবসা বাণিজ্য, তো তাদের এই যে হস্তশিল্পী যারা, তাদের এগুলো লাগতো। ক্রাফট ওয়ার্কস দাস রেঞ্জ ফ্রম উইনোয়িং বাস্কেট টু ক্লে অয়েল ল্যাম্পস, ক্রাফট ওয়ার্কসের সীমানা আমি যদি তোমাকে বলি, বাস্কেট থেকে শুরু করে, মানে তুমি এত শিখে লাগবে না, বলো উইনোয়িং বাস্কেট থেকে শুরু করে ক্লে অয়েল ল্যাম্পস, মানে একদম হারিকেন, বুঝো হারিকেন পর্যন্ত, ওই যে ভাই আগে হারিকেন ছিল আর কি, হারিকেন পর্যন্ত। ফ্রম হ্যান্ড হেল্ড ফ্যান্স টু মেটাল কয়েন্স, হাত পাকা থেকে শুরু করে একদম দাতব মুদ্রা পর্যন্ত সব এই হস্তশিল্পরা তৈরি করতে পারতো। অ্যাজ আর্টিজানস ওয়ার্কড উইথ দেয়ার হ্যান্ডস, একজন দক্ষ কারিগর তার হাত দিয়ে কাজ করতো, টু প্রডিউস, উৎপাদন করতে, ডোমেস্টিক অ্যান্ড ডেকোরেটিভ অবজেক্টস, এই ডোমেস্টিক গৃহের এবং যে সৌন্দর্যের অবজেক্টগুলো, এগুলো দিস কেম টু বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফটস, এগুলো কেম টু বি নোন, এগুলো পরিচিত হ্যান্ডিক্রাফটস, হস্তশিল্পী হিসাবে এগুলো পরিচিত, ওকে। এই আর এতটুকু পড়লে হবে আমাদের, আর অল্প ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম।
অ্যান আর্টওয়ার্ক বিয়ার্স দ্য সিগনেচার অফ ইটস ক্রিয়েটর। এই যে এগুলো ধরো আমি একটা জিনিস তৈরি করলাম, এই কাজটা বিয়ার্স বহন করে সিগনেচার অফ ইটস ক্রিয়েটর। এটা আচ্ছা, আমি আজকে যদি তোমাকে একটা বড় সুন্দর জিনিস, যে কোনো তোমার একটা সুপেস, মানে তুমি ধরো তোমার ঘরে রাখতে পারবে একটা জিনিস তৈরি করি, আমি তৈরি করছি এটা তুমি জানো না, কিন্তু এই জিনিসটা যে তৈরি করছে তার প্রতি তোমার ভালোবাসা চলে আসে না? এটাই বলছে যে অ্যান আর্টওয়ার্ক বিয়ার্স বহন করে দ্য সিগনেচার অফ ইটস ক্রিয়েটর। একটা আর্টওয়ার্ক তার শিল্পীর সিগনেচারটা বহন করে। অ্যান্ড দ্য ভ্যালু অফ এ পেন্টিং, খেয়াল করো, ভ্যালু মূল্য, কোনো পেন্টিংয়ের মূল্য, কোনো গ্রাফিক আর্টের মূল্য, কোনো স্কাল্পচারের মূল্য, এটা ডিফেন্স নির্ভর করে অন দ্য স্টেচার অফ দ্য আর্টিস্ট। ওই আর্টিস্টের মর্যাদার উপর নির্ভর করে। এটাকে জয়নাল আবেদিন বানাইছে নাকি এটা নবর আহমেদ বানাইছে না কে বানাইছে? মানে জয়নাল আবেদিন যদি কিছু বানায় আমরা মনে করি না এটাই সবচেয়ে দামি, অন্য যদি আরেকজন নিচু বানায় আমরা মনে হয় এটা একটু কম দামি। তো ওরা বুঝাইতে চাইছে যে কোনো পেন্টিং, যে কোনো গ্রাফিক, যে কোনো স্কাল্পচারের মূল্য নির্ভর করে কিসের উপরে? শিল্পীর মর্যাদার উপরে। কিন্তু হস্তশিল্প, এই যে হাতের তৈরি যেগুলো, সেগুলো শিল্পীর মর্যাদার উপরে নির্ভর করে না, সেগুলো নির্ভর করে জিনিসটা দেখলেই আমাদের ভালোবাসা চলে আসে। আবার বলি তাহলে, যে কোনো পেন্টিং, যে কোনো গ্রাফিক, যে কোনো স্কাল্পচার, যে কোনো আর্কিটেকচার, এগুলো মানে তোমার কাছে কেমন লাগবে এটা নির্ভর করে অনেকটা কে বানাইছে এটার উপরে। কিন্তু ভাইয়া, কিন্তু যে বিষয়টা এখানে বলতে চাইছে যে নো সাচ থিং হ্যাপেন্স ইন কেস অফ ক্রাফট ওয়ার্ক। কিন্তু ভাইয়া ক্রাফট ওয়ার্ক, হস্তশিল্পের প্রতি এরকম ঘটনা ঘটে না। দ্য মেকার অফ দ্য টেরাকোটা ডোল, টেরাকোটা পুতুল বলো অথবা শতরঞ্জি, কটন ফ্লোর অথবা ধরো তুলার মাদুর বলো, রিমেন্স অ্যানিমাস। এই যে টেরাকোটা পুতুল অথবা তুলার মাদুর, এগুলো কিন্তু ভাইয়া যে বানাইছে সে নামহীন থেকে যায়, মানে তার নাম তো লেখা থাকে না, বাট দ্য ওয়ার্ক রিটেন্স এ পার্সোনাল টাচ। কিন্তু ওই কাজের মধ্যে তো ব্যক্তির স্পর্শ থেকে যায়। হোয়েন উই লুক, যখন আমরা তাকে যে 30 ইয়ার ওল্ড নকশিকাতা, যখন আমরা 30 বছর আগের নকশিকাতার দিকে তাকাই, উই অন্ডার্ড ইটস মোটিভস অ্যান্ড ডিজাইন, এটার মোটিভস এবং এটার কারুকার্য এবং এটার ডিজাইন দেখে আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। ওকে, তখন পয়েন্টটা কি? দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ট্যালেন্ট অ্যান্ড ইটস মেকার। পয়েন্টটা তখন দাঁড়ায় যে এটা আর্টিস্ট যে ছিল তার ট্যালেন্ট কেমন ছিল। এটা দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম অর এনি আদার ডিটেলস, আমরা তার নামও জানি না অথবা তার এনি ডিটেলসও জানি না অ্যাবাউট হার, ডাজ নট টেক এনিথিং ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য মেকার্স স্কিল। তখন এই যে আমরা জানি না জানার কারণে প্রশংসা থেকে আমরা দূরে সরে যাই না, এটাই বলছো। মানে আমরা প্রশংসা করি ভাইয়া, খেয়াল করো, টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য মেকার্স স্কিল, মেকারের দক্ষতার প্রতি আমাদের প্রশংসা থেকে দূরে সরে যায় না, মানে আমরা প্রশংসা করি যে তার নাম নাই, তারপর আমরা প্রশংসা করি। ইনডেড, বস্তুত দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাথা অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং অফ জেনারেটস অ্যানিমেট দ্য। আচ্ছা, এই পর্যন্ত পড়লে হবে? আমার কষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো, এর বাইরে আসবে না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রাফট বুঝলাম। ইনডেড, বস্তুত দ্য ইন্টিমেট নেচার, অন্তরঙ্গ প্রকৃতি, অফ দ্য কাথা, এই যে নকশি কাঁথার যে চমৎকার প্রকৃতি, অ্যান্ড দ্য টেকটাইল ফিলিংস, এবং যে অনুভূতি, স্পর্শের অনুভূতি, ইট জেনারেটস, এটা উৎপন্ন করে, অ্যানিমেট দ্য ওয়ার্ক, কাজের প্রতি একটা আগ্রহ, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং আমাদেরকে এটার প্রতি আরও আগ্রহী করে তোলে। এতটুকু বুঝলাম। এই ক্রাফট ইজ এ ডাইনামিক অবজেক্ট, ক্রাফট ওয়ার্কটা হচ্ছে একটা ডাইনামিক অবজেক্ট, গতিশীল কাজ, অলওয়েজ ইভলভিং অ্যান্ড অলওয়েজ অ্যাবেস্ট অফ চেঞ্জিং টেস্ট। এটা অলওয়েজ ইভলভিং মানে ধীরে ধীরে পরিবর্তন হয়। ক্রাফট ওয়ার্ক কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয় না, দেখো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। অ্যান্ড অলওয়েজ অ্যাবেস্ট অফ চেঞ্জিং টেস্ট অ্যান্ড নিডস, সময়ের পরিবর্তনের যে চাহিদা এবং যে প্রয়োজন, এই প্রয়োজনের সাথে এটা আস্তে আস্তে খাপ খেয়ে নেয়। ধরো 200 বছর আগে যেগুলো চলতো এখন চলে না, কিন্তু এখনও সময়ের সাথে সাথে কোনগুলো চলবে সেগুলো এই হাতের তৈরি জিনিস খাপ খেয়ে নিয়েছে। এই পর্যন্ত পড়ো, আর লাগবে না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টোটাল 8টা প্যাসেজ পড়েছি। তোমরা যে কাজ করবো, আমি যদি কবিতা শেষ করতে না পারি, কারণ বিকেলে আবার আরও 8টা প্যাসেজ না পারি, তোমাদেরকে আমি দিয়ে দিব রাতে কবিতার। ধরো আমি যদি তোমাদেরকে বলি যে আই ডাইড ফর বিউটি, এটার মূল কথাটা বাংলায় লিখে নাও, বাংলা লিখে তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিয়েছি। আবার বলছি থিম এখানে আমাদেরকে মার্ক পাইতে হবে। থিমের যে কবিতার প্রথম লাইন জেনে তুমি, কবিতার তো লাইন আসবে, তো লাইন জেনে তুমি বুঝে নেবে যে এই কবিতার মূল কথা যেন কি। আমি একবার বলে দিলে, আমি তো একবার বলবোই। তাহলে আমরা এখন মোটামুটি কয়টা পড়ছি মনে আছে? দেখো আমি তোমাদেরকে এখন টোটাল, আমাদের মোটামুটি 23 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট সময় নিব। আমরা টোটাল কয়টা পড়ছি, আর তোমাদের জন্য আমাদের যে ইউনিভার্সিটির যে কোর্সটি তোমরা গতকাল দিয়েছো, আমরা বলেছি তোমাদেরকে যে আমরা 11 তারিখ বিকেল 5টা থেকে আমাদের ভর্তি শুরু হবে ইনশাল্লাহ। আমাদের
তোমরা হয়তো অনেকে জানো আমাদের এবছর মানে আমাদের টার্গেট ডিউ কোর্স থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একজন কিন্তু দ্বিতীয় হয়েছে, সেকেন্ড। ওকে, তো সেকেন্ড হয়েছে একজন, ষষ্ঠ হয়েছে একজন, আলহামদুলিল্লাহ। তোমরা মানে অনলাইন থেকে যেভাবে হয় এটা সম্ভব ভাইয়া, কারণ শিক্ষার্থীরা পরিশ্রম করেছে। সো তোমাদের যে কোর্সে ভর্তি নিব সেটা হচ্ছে আমরা 11 তারিখ বিকেল 5টা থেকে ভর্তি নিব। আমরা 8টা প্যাসেজ শেষ করেছি, 8টা প্যাসেজ তোমরা একটা আবার এখন রিভিশন দিয়ে দাও শুধু দ্রুত। তুমি এখন শব্দের অর্থ শিখতে যাবা, লস খাবা, ছবি দ্রুত পড়ে যাবে এবং এখান থেকে ফ্লোচার্ট সামারি আসলে পারবা কিনা। এমসিকিউ কালকে 2টা ভুল করে আসো, কোনো সমস্যা নেই। কোন 2টা? ওই ভোকাবুলারি 2টা ভুল করে আসো, সমস্যা নেই। কিন্তু এমসিকিউ যারা পড়ে এরা এমসিকিউ পড়ার কোনো বিষয়, এমসিকিউ তোমার কমন আসবে, এমসিকিউ প্যাসেজটা পারলে এমসিকিউ এমনি পারবা। ওকে, এই তো আমরা ভাইয়া কনজিউমার পড়ছি, সিভিক এনগেজমেন্ট পড়ছি, ফ্যামিলি রিলেশনশিপ পড়ছি, দ্য লিজেন্ড অফ গাজী পড়ছি, এডুকেশন টেকনোলজি পড়ছি, ড্রিমস পড়ছি, আর্ট পড়ছি, ক্রাফট পড়ছি। এখন আমি তোমাদেরকে 2টা হোমওয়ার্ক দিয়ে দিই, এই 2টা তোমরা নিজেরা শেষ করবা। ফিটনেস, ফিটনেস তোমরা শেষ করবা। ফিটনেস প্যাসেজটা সবাই লিখে ফেলো। এখনকার মানে আমি আর পড়াতে পারছি না, এখন ফিটনেস শেষ করে ফেলবা নিজে, ঠিক আছে? ফিটনেস এবং স্টোরিজ ফ্রম গাজা, এই 2টা তোমরা নিজে শেষ করে ফেলো, লিখে ফেলো। এগুলো আমি পেইড ব্যাচে পড়াইছি। ফিটনেস, স্টোরিজ ফ্রম গাজা, খুবই গুরুত্বপূর্ণ, লিখে ফেলো ফিটনেস। এখন 2টা হোমওয়ার্ক দিচ্ছে, কারণ সময় আছে প্রচুর, একবার পড়ে একবার 12টা নিলে হবে। ফিটনেস আর হচ্ছে স্টোরিজ ফ্রম গাজা। এই 2টা একটু নিজে হালকা ধারণা নিয়ে নাও। যদি ইংলিশ ভালো না পারো, বাংলা কোথাও গাইডেড থাকলে বাংলা অর্থটা হইলে একবার ধারণা নিয়ে যাও, যেন লিখতে পারো। এই 2টা হোমওয়ার্ক। আল্লাহ হাফেজ, দেখা হবে বিকেল 3টা 30 মিনিটে আমাদের বাকি প্যাসেজগুলো নিয়ে। আসসালামু আলাইকুম।